ওকে, আশা করি আস্তে আস্তে সবাই চলে আসবে। 5টা 1 বাজে তো। আচ্ছা, কাব্য, অনুপম দাস কাব্য, তুমি কি আজকে আমার প্রথম ক্লাস করতেছো নাকি? জি স্যার। ওকে, স্যার না ভাই বলবা। আচ্ছা, আমি দাঁড়াও আমাদের গ্রুপ যেগুলো আছে ওখানে ক্লাসের লিঙ্কটা দিয়ে দিই। দিয়ে দিলাম গ্রুপের মধ্যে। ওকে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিই এখন। দাঁড়াও, স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে এখন নাকি? ওকে, ভেরি গুড। লাইভটা চলতেছে কিনা, লাইভ দেখি কয়জন দেখছে আমার, দেখা দরকার আসলে। 6 জন লাইভ দেখছে মাত্র, সমস্যা নেই, আমি আমার ক্লাস শুরু করি। আচ্ছা, তো গতদিন আচ্ছা ওকে, একটু ওয়েট করি তাহলে, মানুষজন তো ঢুকতেছে অলরেডি। আচ্ছা, গতদিন আমরা যা যা পড়ছিলাম একটু কি রিভিউ দেওয়া যাবে? তন্ময়, এখন একটু বলো তো গত ক্লাস আমরা কি কি কভার করেছিলাম, বলো গত ক্লাসে আমরা কি কি কভার করেছিলাম? তন্ময় খেয়ে কি কথা শুনতে পাচ্ছ? ওকে, আচ্ছা আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করে দিতে, আর লেট করার দরকার নেই, 5টা 4 বেজে গেছে। এর মধ্যে যারা আসার আসুক। ওকে, তো ভেক্টরের আজকের টপিকটা হচ্ছে আমাদের বৃষ্টি ভার্সেস ছাতা। সো বৃষ্টি ভার্সেস ছাতা টপিকটা একটু কথা বলি, কারণ এই টপিকের উপর ম্যাথ আসে অনেক, ভর্তি পরীক্ষায়, এইচএসসি, সব জায়গাতেই এই টপিক থেকে ম্যাথ আসে। তো কাহিনীটা হচ্ছে অনেকটা এরকম, ধরো আমি বললাম যে একটা মানুষ, ওকে, মনে করে বললাম একটা মানুষ রাস্তা দিয়ে দৌড়াচ্ছে। ওকে, একটা মানুষ রাস্তা দিয়ে দৌড়াচ্ছে, সে তার ভেলোসিটি হচ্ছে 10 মিটার্স পার সেকেন্ড। ওকে, আর উপর থেকে বৃষ্টি পড়ছে, ভার্টিক্যালি অথবা উলম্বভাবে উপর থেকে বৃষ্টি পড়ছে। বৃষ্টির বেগ অথবা দ্য ভেলোসিটি অফ দ্য রেইন হচ্ছে, মনে করো এটা হচ্ছে 6 মিটার্স পার সেকেন্ড। ধরে নাও, জাস্ট ম্যাথের স্বার্থে আমরা ধরে নিলাম বৃষ্টির বেগ হচ্ছে 6 মিটার্স পার সেকেন্ড এবং মানুষ যেটা সে দৌড়াচ্ছে অনুভূমিকভাবে 10 মিটার্স পার সেকেন্ড ভেলোসিটিতে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, যদি মানুষটা বৃষ্টির হাত থেকে বাঁচতে চায় সেক্ষেত্রে তাকে কত ডিগ্রি কোণ করে ছাতা ধরা লাগবে? অর্থাৎ এই এক্সপিরিয়েন্স মোটামুটি রাস্তায়। আচ্ছা, শোনা যায় না, আমার কথা শুনতে পাচ্ছ না কে কি বলো তো? মানে কাব্য শুনতে পাচ্ছে কথা? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওই তাহলে আমি ওরা একটু বলে দিই যে, ওকে বলে দিই, নিচের দিকে, বাম দিকে। ওকে, মিটিং থেকে বের হয়ে গেল। আচ্ছা, ও আসুক, আসার পরে দেখবেন। আচ্ছা ঠিক আছে, তো প্রশ্ন হচ্ছে যে কতক্ষণে তাকে ছাতা ধরা লাগবে। সো আমরা যদি নর্মাল ভেক্টরের আমাদের যে কনসেপ্ট আছে, অর্থাৎ সামান্তরিক সূত্রের যে কনসেপ্ট আছে, সেটা যদি আমরা ব্যবহার করি তাহলে কি হয় একটু চেক করে দেখি আমরা। যদি আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে কি হবে একটু চেক করে দেখবো আমরা। ওকে, তো ধরো এই হচ্ছে আমাদের মানুষের ভেক্টর 10 মিটার পার সেকেন্ড, আর এই হচ্ছে আমাদের বৃষ্টির ভেক্টর 6 মিটার পার সেকেন্ড। তো আমি এটাকে ভেক্টর হিসেবে নিয়ে যাই। যদি আমি এইভাবে টানি যে মানুষের ভেক্টরটা হচ্ছে 10 মিটার্স পার সেকেন্ড, মানুষের ভেক্টরটা হচ্ছে 10 মিটার্স পার সেকেন্ড 10, আর বৃষ্টিরটা হচ্ছে 6 মিটার্স পার সেকেন্ড। এখন যেহেতু আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে চাই,
তার মানে হচ্ছে আমাদের মাথার সাথে মাথা অথবা পায়ের সাথে পা হওয়া লাগবে, কিন্তু এখানে আমাদের কার সাথে কে হয়ে গেছে? মাথার সাথে পা হয়ে গেছে না? কারণ দেখো বৃষ্টির বেগের মাথা মানুষের বেগের পায়ের সাথে যুক্ত। সো এই জিনিসটাতে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না ফর দ্য সেক অফ প্যারালেলোগ্রাম থিওরেম অথবা সামান্তরিক সূত্রের জন্য। সামান্তরিক সূত্রের ক্ষেত্রে আমাদের শর্ত হচ্ছে যদি সামান্তরিক সূত্র তুমি অ্যাপ্লাই করতে চাও দেন ইউ হ্যাভ টু পুট লেগ উইথ লেগ অর হেড উইথ হেড। ঠিক আছে, তোমার মাথার সাথে মাথা থাকা লাগবে অথবা পায়ের সাথে পা থাকা লাগবে। আমরা কি করবো এখন? বৃষ্টির বেগটাকে আমরা প্যারালাল শিফট বা সমান্তরাল স্থানান্তরের মাধ্যমে নিচে নিয়ে আসলাম। ওকে, তাই এখন দেখা যাচ্ছে পায়ের সাথে পা হয়ে গেছে, সো আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারি। যেহেতু বৃষ্টির বেগটা যাচ্ছে অনুভূমিকভাবে, মানুষের বেগটা হচ্ছে অনুভূমিকভাবে, আর বৃষ্টির বেগটা হচ্ছে উলম্বভাবে নিচের দিকে, তাহলে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা তো চোখের দেখাতেই বলা যায় এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এই দুইটা লব্ধি আমরা বের করি, তো লব্ধিটা মোরলেস এইভাবে যাবে, এইভাবে যাবে লব্ধিটা। ঠিক আছে, তাহলে কাহিনী হচ্ছে বৃষ্টি তো আর রাস্তার ভিতর দিয়ে যাবে না, মানুষটা তো দৌড়াচ্ছে এই বরাবর, বৃষ্টি তো আর রাস্তার ভিতর দিয়ে যাবে না, বৃষ্টি আসলে আসতেছে মনে হচ্ছে এইভাবে একটা সিচুয়েশন তৈরি হবে যে মনে হবে বৃষ্টি এদিক থেকে আসছে। তার মানে কি হলো? তার মানে হলো যে আমার ছাতা ধরা লাগবে কিভাবে? বৃষ্টি যেহেতু এদিক থেকে আসতেছে, আমার ছাতা ধরা লাগবে এইভাবে, তাই না? এখন তোমরা বলো আমি কি এখানে কোনো ভুল করছি? আমি কি কোনো ভুল করেছি এখানে, নাকি ঠিক আছে? বলো তো আমি কোনো ভুল করছি কিনা? না মনে হয় ভাইয়া। না মনে হয়? আচ্ছা দেখি আর কেউ ভুল বলতে পারে কিনা। কে? ভাইয়া বিপরীত দিকে নিতে হবে না মানুষের কেন বেগটা? কেন বিপরীত দিকে নিতে হবে বলো? আপেক্ষিক বেগ এজন্য। এই তো তুমি লাইনে আসছো, আপেক্ষিক বেগের জন্য। কারণ আমরা হচ্ছে সবসময় আসলে এটা মনে থাকে না যে আসলে বৃষ্টির বেগটা আর মানুষের বেগটা এটা কিন্তু কোনো ডিরেক্ট ভেক্টর না, মানে ডিরেক্ট ভেক্টরের রিলেশন থেকে আসবে না, এখানে কিন্তু আপেক্ষিক ভেক্টরের হিসাবটা নিয়ে আসা লাগবে। কারণ খেয়াল করো সেম একটা সিচুয়েশন আমি যদি এখান থেকে অবজার্ভ করি, খেয়াল করবা ভালো করে, আমার যদি এখানে একটা বাসা থাকে, মনে করো বাসা এখানে, সো আমি বলে দিলাম যে এখানে আমাদের একজন মানুষ বসে আছে, ধরো এই হচ্ছে একটা মানুষ, সে এদিকে তাকাচ্ছে আর তার হাতে মনে করো এক কাপ চা অথবা এক কাপ কফি। ওকে, সে যখন বৃষ্টির দিকে তাকাবে সে কি বৃষ্টিকে বাঁকা দেখবে নাকি সোজা দেখবে বলো তো? সে কি বৃষ্টিকে সোজা দেখবে না? মানে সোজা দেখবে। তার কল্পনায় থাকবে রেইন ইজ ফলিং লাইক দিস। ঠিক আছে, সে দেখবে বৃষ্টি সোজা পড়ছে। তার মানে হচ্ছে যে মানুষটা বাসার ভিতরে বসে জানলা দিয়ে তাকাচ্ছে বৃষ্টির দিকে সে দেখবে বৃষ্টি সোজা, আর যে মানুষটা ভাইয়া দৌড়াচ্ছে। রেকর্ডিং হচ্ছে না। হ্যাঁ বলো তো, রেকর্ডিং অন করিনি? আচ্ছা। অন না থাকলেও সমস্যা নেই, কারণ আজকে ক্লাসটা লাইভে আছে, ওই লাইভটাই আমি আজকে আপলোড করে দিয়ে দিব, সমস্যা নাই, তাও রেকর্ডিং দিয়ে দিলাম। ওকে, সো দেখো যে মানুষটা বাসা থেকে দেখছে সে দেখবে যে বৃষ্টিটা লম্বভাবে পড়ছে, আর যে মানুষটা দৌড়াচ্ছে রাস্তার মধ্যে সে বেচারা দেখবে হচ্ছে বৃষ্টি বাঁকাভাবে পড়ছে। তার মানে হচ্ছে এটা বৃষ্টির বেগের দিকটা আসলে মানে পার্সন টু পার্সন ভেরি করছে, কে কত জোরে দৌড়াচ্ছে বা কে কত স্লো দৌড়াচ্ছে তার উপর ডিপেন্ড করে। তোমরা এই এক্সপিরিয়েন্সটা সবাই করছো, যখন আমরা বৃষ্টির মধ্যে হাঁটি তখন বৃষ্টি যেভাবে পড়ে, ধরো কোনো বাতাস নাই, বৃষ্টি জাস্ট লম্বভাবে পড়ছে, কোনো ধরনের বাতাস নেই, বৃষ্টি সোজা ভার্টিক্যালি পড়ছে। এরকম একটা সিচুয়েশনে হঠাৎ করে যদি তুমি দৌড়ানো শুরু করো তুমি দেখবা যে বৃষ্টি তোমার মুখের উপর ঝাপটে পড়ছে। আরো ভালো হয় তুমি যদি একটা অটো রিক্সাতে উঠো, যেটা হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা, সেটাতে উঠলে দেখবা ওই রিক্সা কিন্তু প্রচুর স্পিডে টান দেয়, তখন দেখবা বৃষ্টি একদম তোমার মুখে এসে আছড়ে পড়ছে, মানে মুখে রীতিমতো হিট করবে তোমাকে। আরো ভালো এক্সপিরিয়েন্স করবো যদি তুমি বাইকে চড়ো, বাইকে করে তুমি যদি বৃষ্টির মধ্যে যাও দেখবা বৃষ্টির ফোঁটা রীতিমতো তোমাকে আঘাত করবে, মানে তুমি ফিল করবা যে বৃষ্টি তোমাকে খোঁচাচ্ছে তোমার মুখের মধ্যে। কেন এরকম কাহিনী হয়? এই জিনিসটাই হচ্ছে আপেক্ষিক বেগ, যে তুমি কত বেগে যাচ্ছ তার উপর বেস করে কিন্তু বৃষ্টি তোমার সাথে মানে এই যে খেলাধুলা করছে। তুমি যখন দাঁড়ায় আছো তখন বৃষ্টি কত সফট ছিল, তুমি যখন দৌড়াচ্ছ বৃষ্টি একটু হার্শ হয়েছে, তুমি যখন একদম বাইকে চলে গেছো বৃষ্টি রীতিমতো তোমাকে কাটার মতো খোঁজাচ্ছে, মনে হবে তোমার মানে চোখের মধ্যে পড়লে চোখ ব্যথা করবে, এরকম একটা অবস্থা। তোমার গালে যদি বৃষ্টি পড়ে তুমি দেখবা যে গালের মধ্যে মনে হচ্ছে কেউ যেন খোঁজাচ্ছে, এরকম একটা সিচুয়েশন। তো এই যে কথাগুলো বললাম এই কথাগুলো থেকে এটাই বোঝা যায় যে বৃষ্টির বেগটা আসলে আপেক্ষিক বেগ, মানে মানুষ বৃষ্টিকে কত কোণে পড়তে দেখবে এটা ডিপেন্ড করে মানুষটা কত বেগে দৌড়াচ্ছে তার উপর। তো যেহেতু এই ব্যাপারটা হচ্ছে মানুষের বেগের সাপেক্ষে, তাই আমরা বলতে পারি বৃষ্টির বেগটা অবশ্যই আপেক্ষিক বেগ। ওকে, কার সাপেক্ষে আপেক্ষিক বেগ? মানুষের সাপেক্ষে আপেক্ষিক বেগ। আর গত ক্লাসে আমরা পড়ছিলাম কি? গত ক্লাসে আমরা পড়ছিলাম যে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করব তাকে মাইনাস করে দিব, বাকি ভেক্টরের সাথে তাকে যোগ করে দিব। অর্থাৎ আমি যদি এখন মানুষের ভেক্টরটাকে এ ভেক্টর বলি আর বৃষ্টির ভেক্টরটাকে বি ভেক্টর বলি,
ওকে, আশা করি এতটুকু মনে আছে সবার। তাহলে মানুষের ভেক্টরটাকে যদি আমি এ ভেক্টর বলি, বৃষ্টির ভেক্টরকে যদি বি ভেক্টর বলি, তাহলে মানুষের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কি হবে? বি মাইনাস এ। এটা একদম মুখস্থ, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে মাইনাস করে দিব। ওকে, এখন আমরা ভেক্টরটাকে প্রকাশ করি। কিভাবে প্রকাশ করব? ভেক্টরটা হচ্ছে, যেহেতু মানুষের বেগ হচ্ছে 10 একক এক্স এক্সিস বরাবর, এটাকে আমরা এক্স এক্সিস বললাম, তাহলে এটাকে আমরা প্রকাশ করতে পারি 10i দিয়ে। বৃষ্টির ভেক্টরটাকে কিভাবে প্রকাশ করা যায় বলো তো? বৃষ্টির ভেক্টরটাকে কিভাবে প্রকাশ করা যায়? এটা কি ওয়াই এক্সিস বরাবর? -6j। হ্যাঁ, -6j, কারণ হচ্ছে এটা ওয়াই এক্সিস বরাবর নিচের দিকে। তো আমার বি বের করা শেষ, আমাদের এ বের করাও শেষ। আমি এখন যা সূত্রে ফেলাবো, বি এর জায়গায় লিখবো আমি -6j, আর মাইনাস এ এর জায়গায় বসাবো 10i। এখন খেয়াল করো, এখন যদি এই জিনিস, এটাই কিন্তু তোমার মানুষের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, এটাই হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ মানুষের সাপেক্ষে। এখন এখানে কিন্তু তোমার ভেক্টরের মানও আছে, দিকও আছে লুকানো। দেখো কিভাবে, এই যে -10i -6j, সেটাকে তুমি কার্টেসীয় পদ্ধতিতে বসায় দাও। এইদিকে 10 ঘর যাও, নিচের দিকে আরো 6 ঘর নামো, দুইটাই তো নেগেটিভ, তাহলে 6 ঘর। তাহলে তোমার পজিশনটা কোন জায়গায়? এই জায়গায়। তাহলে এই হচ্ছে তোমার বৃষ্টির আপেক্ষিক বেগ মানুষের সাপেক্ষে। এইটা হচ্ছে তোমার আপেক্ষিক বেগ। এদিকে হচ্ছে তোমার 10 ঘর, আর এদিকে হচ্ছে তোমার 6 ঘর। তাহলে তুমি যদি এটাকে থিটা বলো, অবভিয়াসলি তোমার এটা বোঝার কথা যে এই জিনিসটাকেই তো আমি এদিকে নিয়ে আসতে পারি, বিকজ বৃষ্টি তো আর রাস্তা ফোরে ভিতর দিকে যাচ্ছে না, বৃষ্টি তো আসতেছে এদিক থেকে। তাহলে এখন কিন্তু হিসাবটা সুন্দর মতো মিলে যাচ্ছে বাস্তবের সাথে, যে আমরা কিন্তু নর্মালি ছাতা এইভাবে ধরি না। আগের মেথে আমাদের আনসার কি আসছিল খেয়াল করো, আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে জানি যে বৃষ্টি পড়ার কথা এইভাবে, বাট আমরা ম্যাথ করতে গিয়ে দেখলাম, পাকনামি করতে গিয়ে দেখলাম যে আমাদের বৃষ্টি চলে আসতেছে এই দিক থেকে। সো ব্যাপারটা হলো, ম্যাথ অ্যাপ্লাই করে আমাদের রিয়েল এক্সপিরিয়েন্সটাকে আমরা উল্টা করে ফেললাম। সো বৃষ্টি কিন্তু নর্মালি এইভাবেই পড়ে। তুমি কখনোই দেখবে না তুমি রাস্তা দিয়ে দৌড়াচ্ছ আর ছাতা তুমি পিছন দিকে ধরে আছো। তুমি সবসময় ছাতাকে কিভাবে করবা? সামনের দিকে একটা অ্যাঙ্গেল করে রাখবা, এইভাবে। সো এই সামান্তরিক সূত্র কিন্তু এটা আমাদেরকে দিতে পারে না, কারণ এখানে আমরা ওই কনসেপ্টটাই ভুলে গেছিলাম যে এখানে আমাদের আপেক্ষিক সূত্র কাজে লাগবে। ওকে, তো যখন আমরা আপেক্ষিক সূত্রের কনসেপ্টে কাজে লাগাইছি, তখন কিন্তু সুন্দর মতো সে আমাকে দিচ্ছে যে বৃষ্টি তোমার এদিক থেকেই আসবে, এবং সে সুন্দর মতো আমাকে আনসারটা দিয়ে দিচ্ছে এখানে আপেক্ষিক বেগের কনসেপ্টটা। ওকে, তাহলে এটা যদি থিটা হয়, এই অংশটা যদি থিটা হয়, আমরা তো বলতে পারি যে এটা হচ্ছে আমাদের বিপ্রতীপ কোণ, এটা হচ্ছে আমাদের থিটা। অর্থাৎ যদি বৃষ্টি থেকে বাঁচতে হয়, তার ছাতা ধরা লাগবে এই যে এই কোণটাতে, এই যে এই কোণটাতে তার ছাতা ধরা লাগবে। ওকে, এখন এই কোণটা আমরা বের করে ফেলি। খেয়াল করো, এটা হচ্ছে 10 ঘর আর এটা হচ্ছে 6 ঘর, তাহলে বলাই তো যায় এটা 6 মানে তো এখানে এটাও 6। তাহলে tan থিটা যদি আমি অ্যাপ্লাই করি, tan থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইড বাই ভূমি, কত আসলো? থিটা tan ইনভার্স কত আসবে? 3/5। আনসার যাই আসে সেটা হচ্ছে তোমাদের আনসার। এটা যদি থিটা মনে করো 30 ডিগ্রি যদি হয়, এদিকেও থিটা তোমার 30 ডিগ্রি হবে, অর্থাৎ এতক্ষণে তোমার ছাতা ধরা লাগবে। এখন পরীক্ষা যদি প্রশ্ন আরেকটা করে যে কত বেগে বৃষ্টি পড়ছে মনে হবে তোমার কাছে, তুমি এটা তো সোজা, এটাই যেহেতু বৃষ্টির আপেক্ষিক বেগ, তুমি এটার মান বের করে ফেলো। তো এই আনসার কি হবে? √10 স্কোয়ার্ড প্লাস 6 স্কোয়ার্ড, মাইনাস তো আর লেখার দরকার নেই আসলে। সো √100 প্লাস 36, √136। এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগের মান, আর এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগের কোণ, কত কোণে সে পড়বে। সো এই কোণে তোমার অনুভূমিকের সাথে ছাতা ধরা লাগবে যদি তুমি বৃষ্টির হাত থেকে বাঁচতে চাও। লজিকটা কি কি অ্যাপ্লাই করছিলাম? যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে শুধুমাত্র মাইনাস করে দাও। এই যে এটা, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ, কই লিখলাম? এই যে আমি এখানে গুল্লা দিতে গিয়ে সরাই ফেলছি, বি মাইনাস এ। মানুষের বেগটা ছিল এ, সো মানুষের বেগটাকে আমরা মাইনাস করে দিয়েছি কার থেকে? বৃষ্টির থেকে। এটা ছিল একদম সোজা হিসাব। এখন আমরা একটু অ্যাডভান্সের দিকে যাব, আমরা এখন আরেকটা কম্পোনেন্ট নিয়ে আসব। ধরো এখন ওই সেম মানুষটাই দৌড়াচ্ছে, এখনো বৃষ্টি পড়ছে, ও মানুষের হাত দেয়নি, এখনো বৃষ্টি পড়ছে। ভেলোসিটি আগের মতোই, মানুষের বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, বৃষ্টির বেগ হচ্ছে স্টিল 6 মিটার পার সেকেন্ড। বাট এখন একটা এক্সট্রা জিনিস চলে আসছে, এটা হচ্ছে অনুভূমিকভাবে অপোজিট ডিরেকশন থেকে বাতাস প্রবাহিত হচ্ছে, এবং বাতাসের বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। বিশাল একটা অবস্থা, অনেক স্পিড। এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে, সবচেয়ে বেশি স্পিড হচ্ছে মানুষটা দৌড়াচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, যেটা আসলে বাস্তবে সম্ভব কিনা আমার জানা নেই। 10 মিটার পার সেকেন্ড অনেক অনেক দূরত্ব, এটা আসলে সম্ভব না মানুষের পক্ষে। আচ্ছা, ওকে, কারণ বোল্টই গেছিল মনে হয় 100 কতটুকু গেছিল জানি, সে 100 মিটার, তাই তো? 100 মিটার গেছিল 9.6 সেকেন্ডে। তাহলে ভাগ করে দেখো কত হয়।
সো এটা অলমোস্ট এরকমই হওয়ার কথা। 10 দিয়ে 10 কে ভাগ করলে 10 মিটার বোল্টের স্পিড হয়ে গেছে অলমোস্ট এটা। যাই হোক, তাও বোল্টের চেয়ে বেশি মনে হয় এটা, আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, ওকে, সো এখন আমরা কি করব? এখন দেখো আমাদের ভেক্টর হচ্ছে তিনটা, একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে বৃষ্টি, আর একটা হচ্ছে বাতাস, যেটা অনুভূমিকভাবে বিপরীত দিক থেকে প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা লেভেলিং করে ফেলি ভেক্টরগুলোর। আমাদের লজিক কিন্তু একটাই, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে বিয়োগ করব। তাহলে লেভেলিং করে ফেলি। মানুষের ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, বৃষ্টির ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর, এবং বাতাসের ভেক্টরটা হচ্ছে সি ভেক্টর। তো আমি এ কে প্রকাশ করবো, তাহলে আমি বলি যে আপেক্ষিক বেগটা কি হবে? বৃষ্টিরই তো আপেক্ষিক বেগ, তাহলে যার সাপেক্ষে তাকে বিয়োগ করব। কার সাপেক্ষে? মানুষের সাপেক্ষে। কারণ ছাতা তো মানুষই ধরবে, মানুষের সাপেক্ষে চিন্তা করা লাগবে। তাহলে কি করব? যতগুলো ভেক্টর আছে সবগুলা যোগ করে দাও, শুধুমাত্র যার সাপেক্ষে তাকে বিয়োগ করে দাও। যেহেতু মানুষের সাপেক্ষে মানুষকে বিয়োগ করে দাও। এখন আমরা বি সি এ এগুলা লিখি, কোনটা কি হবে। দেখো 10 মিটার পার সেকেন্ডকে কি লেখা যায়? 10 i, যেহেতু এটা এক্স এক্সিস বরাবর ডান দিকে। ওকে, বি কে কি লেখা যায়? বি কে লেখা যায় -6j। কেন? কারণ সেটা ওয়াই এক্সিস বরাবর নিচের দিকে। বাতাসের ভেক্টরকে কি বলা যায়? এটাকে বলা যায় -8i। মাইনাস কেন? কারণ সে এক্স এক্সিস বরাবর, যদি আমি এই দিককে যদি পজিটিভ বলি, ডেফিনেটলি আমার এই দিককে নেগেটিভ বলা লাগবে, বিকজ সে তো এক্স এক্সিস বরাবর উল্টা দিকে যাচ্ছে। সো এটা এই জন্য বললাম -8i। সবগুলা ভেক্টর বের করা আমাদের শেষ। এখন আমরা জাস্ট সূত্রের মধ্যে এই ভেক্টরগুলো বসাবো। বি বের করা শেষ, এ বের করা শেষ, এবং সিও আমাদের বের করা শেষ। এখন জাস্ট এই সূত্রে এগুলা বসাও। বি কি? বি হচ্ছে আমাদের -6j। সি কি? সি হচ্ছে -8i, মাইনাস এ কত? 10i, তাহলে -10i। এখন আই গুলাকে একসাথে করো, আর যেগুলোকে একসাথে করে ফেলো, আনসার পেয়ে যাবা। তাহলে বৃষ্টির যে আপেক্ষিক বেগ মানুষের সাপেক্ষে, সেটা হবে আর ইকুয়াল টু, দেখো -10i -8i, এটা হয়ে যাবে -18i -6j। সুন্দর মতো এখন গ্রাফে প্লট করো। গ্রাফ নাও, এখানে আমার তো গ্রাফ আছেই, এখানে আমি ইচ্ছা করে এটা নিছি, সুবিধা হয় আঁকতে। ওকে, -89 মানে বাম দিকে 18 ঘর। ওকে, বাম দিকে 18 ঘর, আর নিচের দিকে কতটুকু? 6 ঘর। তাহলে 3/1 ভাগ, এটা নিয়ে নিই, অলমোস্ট এরকমই হবে। তো এই হচ্ছে আমার অবস্থান। এটা হচ্ছে 18 ঘর, আর এটা হচ্ছে 6 ঘর। তো এই হচ্ছে আমাদের বৃষ্টির আপেক্ষিক বেগ, এটা। ওকে, তো এখন দেখো বোঝাই যায় যে আমাদের বৃষ্টিটা আসলে আসতেছে কোন দিক থেকে? এই যে এই দিক থেকে আসবে। এটা যদি থিটা হয়, এটা ওই সেম থিটা, আমার ছাতা এই থিটা কোণেই ধরা লাগবে। ওকে, তাহলে এটাও তো আমার 6ই বলা যায়। তাহলে tan থিটা সমান লম্ব বাই ভূমি 6/18। তাহলে থিটা সমান কি? tan ইনভার্স 1/3। আনসার যা আসে সেটাই বসায় দাও। এটা হচ্ছে, তাহলে বলবা ছাতা ধরা লাগবে অনুভূমিকের সাথে এই যে এত কোণে। পরীক্ষায় যদি বলে যে উলম্বের সাথে কত কোণ, সুন্দর মতো 90 থেকে বাদ দিয়ে দাও, উলম্বের সাথে কোনটাও পেয়ে যাবা। এটা হচ্ছে প্রশ্নের উপর ডিপেন্ড করে তুমি আনসার করবা। ওকে, এই হচ্ছে কথা। এখন আসো, মানটা তো বের করতে পারবো আশা করি ইজিলি। মান হবে কি? মান হবে √18² প্লাস 6²। ওকে, সেই হচ্ছে মানুষের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। তুমি মানটাও পেয়ে গেলা, তুমি দিকটাও পেয়ে গেলা। এখন আমরা আরেকটু কনসেপ্ট কঠিনের দিকে যাব। এখানে আরো তখন ঝামেলা শুরু হবে এখন একটু পরেই। ধরো আমি বললাম তোমাকে যে এখন একটা, তোমাকে আমি আনততল দিয়ে দিলাম। ধরো একটা আনততল দিয়ে দিলাম এইভাবে, এটা নির্দিষ্ট কোণে আছে। মনে করো এটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল আনত একটা তল। এই তল দিয়ে এই সেম মানুষটাই দৌড়াচ্ছে, যদি এটা 60 ডিগ্রি হয়ে গেছে মনে হচ্ছে আমার কাছে, যাই হোক, ব্যাপার না। এই মানুষটা দৌড়াচ্ছে এক্স্যাক্টলি আগের ভেলোসিটিতে 10 মিটার পার সেকেন্ড বেগে। এটা হচ্ছে সে তল বরাবর 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। বৃষ্টি আসছে উপর থেকে আগের মতোই 6 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। এক্স্যাক্টলি আগের মতোই বাতাস প্রবাহিত হচ্ছে 8 মিটার পার সেকেন্ড বেগে। বাতাস এইভাবে প্রবাহিত হচ্ছে, এইভাবে বাতাস প্রবাহিত হচ্ছে। ওকে, সেম প্রশ্ন। এখন বলো মানুষটাকে, আচ্ছা ওকে ঠিক আছে। সো এখন বলো মানুষটাকে কত কোণে ছাতা ধরা লাগবে? এটা কি তোমরা নিজেরা ট্রাই করতে পারবে না? এখন একটু ট্রাই করো। আমি সময় দিলাম তোমাদেরকে 2 মিনিট, 2 মিনিট না 3 মিনিটই দিলাম। 5টা 21 বাজে, 5টা 24-এ দেখবো।
করে ফেলো। সিমিলার এরকম প্রশ্ন কিন্তু বোর্ডে আসছেও অতীতে। রাজশাহী বোর্ডে রিসেন্টলি এটা আসছে এইরকম প্রশ্ন। এটার মান হলো 33.43 ডিগ্রি। 33.43 ডিগ্রি। কে তুমি? নাম বলো। আতিকুর রহমান আবির। ওকে, দেখবো আমরা এখন। আচ্ছা, শুরু করি আমরা। তাহলে আমাদের কাজে কি? ভেক্টর হচ্ছে তিনটা। কার সাপেক্ষে? মানুষের সাপেক্ষে। আমি যদি মানুষের ভেক্টরটাকে এ ভেক্টর বলি, ধরো আমি মানুষের ভেক্টরটাকে এ ভেক্টর বললাম, বৃষ্টির ভেক্টরটাকে বি ভেক্টর বললাম, আর বাতাসের ভেক্টরটাকে সি ভেক্টর বললাম। তো দেখো বৃষ্টিরটাকে তো ইজিলি বলা যায়, যেহেতু বৃষ্টি আগের মতোই লম্বভাবে নিচের দিকে পড়ছে, তাহলে এটাকে বলবো -6j। যেহেতু আমরা উপরের দিকে পজিটিভ বললে নিচের দিকে অবশ্যই নেগেটিভ বলা লাগবে, তো বললাম -6j। বাতাস প্রবাহিত হচ্ছে x অ্যাক্সিস বরাবর বাম দিকে, সো এটাকে বলবো -8i। ঝামেলাটা হয় বেশিরভাগের যে জায়গাটাতে, সেটা হচ্ছে এই যে এ বের করতে গিয়ে। এ কিন্তু আসলে শুধুমাত্র x অ্যাক্সিস বরাবর না, শুধুমাত্র y অ্যাক্সিস বরাবর না। খেয়াল করে দেখো, এই মানুষটা কিন্তু এট দ্য সেম টাইম ডান দিকে যাচ্ছে, এট দ্য সেম টাইম সে কিন্তু উপরে উঠছে। তার মানে তার দুইটা অ্যাক্সিসেই কিন্তু উপাংশ আছে। তার কিন্তু x অ্যাক্সিসে উপাংশ আছে, y অ্যাক্সিসে উপাংশ আছে। তো এখন এটাকে আমার দুই উপাংশে ভাগ করে লেখা লাগবে। আমি লিখবো 10 cos 30i প্লাস 10 sin 30j। এটা আশা করি তোমরা সবাই বুঝো যে এটা কেন 10 cos 30 আর এদিকে কেন 10 sin 30। এটা তোমাদের ভেক্টরের নর্মাল কনসেপ্ট থেকে জানা থাকার কথা, যদি তুমি উপাংশের কনসেপ্টটা বুঝে থাকো। আচ্ছা, তো এটাকে লেখা যায় 10 cos 30 মানে কি √3/2, তাই এটাকে লেখা যায় 5√3i প্লাস এটাকে sin 30 মানে তো হাফ, তাই এটাকে লেখা যায় 5j। তাহলে এখন বি, সি এবং এ তিনটা ভেক্টরই কিন্তু আমাদের ভেক্টর ফর্ম বের করা শেষ। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে জাস্ট আগের মতো বি প্লাস সি সবগুলো ভেক্টর যোগ করবা, তার থেকে যার সাপেক্ষে তাকে বাদ দিয়ে দিবা, মানুষের সাপেক্ষে তাকে মাইনাস করে দিলাম। এখন বি বসাও, বি কত? -6j। সি কত? -8i। আর এ কত? এই যে 5√3i প্লাস 5j। যেহেতু মাইনাস, দুইটাই মাইনাস হয়ে যাবে, -5√3i -5j। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে আই এর গুলোকে একসাথে করো আর জে এর গুলোকে একসাথে করো, বাকিটা তো আর ইজি। তো এখন যেটা করবো আমরা, এই যে জে জে, তাহলে লিখবো কি? আগে আই এর গুলোকে আগে লিখে ফেলে, -8i -5√3i। তাহলে লিখবো এখানে -8 -5√3i। ওকে, বা এটাকে এইভাবে লেখা যায়, একবারে মাইনাসটা কমন নিয়ে নিই, -8 + 5√3i -11j। 6 আর 5 যোগ করলে 11। ওকে, এখন তো কাজ শেষ। এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস বরাবর লব্ধি মানে আপেক্ষিক বেগের উপাংশ, আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ। গ্রাফে প্লট করো, এদিকে হচ্ছে -8 + 5√3 এটা, আর এদিকে কতটুকু? 11 ঘর। ওকে, এটা হচ্ছে -8 + 5√3 ব্র্যাকেটের মধ্যে কিন্তু পুরোটা। যাই হোক, কাহিনী কিন্তু এখন একই রকম, তুমি লব্ধি নেবে এইভাবে। এদিকে হচ্ছে তোমার 11, আর এটা হচ্ছে তোমার এই যে -8, মানে মাইনাস আর দেওয়ার দরকার নেই এখানে, 8 + 5√3, 8 + 5√3। বাকিটা কিন্তু একদম ইজি, আগের মতোই। tan θ সমান কি? লম্ব বাই ভূমি, তাহলে 11/8 + 5√3। এখান থেকে তোমার থিটাটা বের হয়ে যাবে। আতিকুর রহমান আবির, তুমি কি একইভাবে করেছো আনসারটা? জি ভাইয়া। ওকে, ভেরি গুড। কারা কারা বুঝো নাই একটু বলো তো। এখন এখানে কথা আছে, এখানে একটা কথা আছে। থিটা তোমার কত আসছে বলো আতিক? 33.43 ডিগ্রি আসছে। এটা কার সাথে কোণ? তলের সাথে নাকি অনুভূমিকের সাথে? আনুভূমিকের সাথে। আনুভূমিকের সাথে, অর্থাৎ
আমার কোনগুলো, আমি যে ভেক্টরগুলো নিচ্ছি, এই যে আমি জে বললাম, এই যে আমি আই বললাম, এই যাই বলি আমি কিন্তু এই তলের সাপেক্ষে সবকিছু বলছি, অনুভূমিক তলের সাপেক্ষে। তার আমার যে আনসারটা আসছে সেটাও কিন্তু অনুভূমিক তলের সাপেক্ষে। মানুষটা যে তল বরাবর দৌড়াচ্ছে সেই তল বরাবর কিন্তু আনসারটা আসে না। তাহলে 33 পয়েন্ট সামথিং, এটা কিন্তু এই পুরাটা। তোমাকে যদি এখন পরীক্ষায় বলে যে তলের সাথে তোমার কত কোণে ছাতা ধরা লাগবে, তখন কিন্তু তুমি এই 33 পয়েন্ট সামথিং থেকে এই 30টা বাদ দিয়ে তারপর বলা লাগবে যে তলের সাথে আমাকে এত কোণে ছাতা ধরা লাগবে। বুঝা গেছে? এটা ডিপেন্ড করে তোমার কোয়েশ্চেনটা কিভাবে আসে তার উপর। কোয়েশ্চেন যদি কিছু না বলে তুমি ডিরেক্ট 33.3 বলে দাও। কোয়েশ্চেন যদি বলে সে যে তলে দৌড়াচ্ছে ওই তলের সাথে কত কোণে তার ছাতা ধরা লাগবে, তখন তোমার এই কোণ থেকে এই কোণ মাইনাস করে বলা লাগবে যে দিস ইজ দ্য অ্যাঙ্গেল যেটা দিয়ে তার ছাতা ধরা লাগবে তলের সাথে আর কি। তো আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছো নাকি? 3টা কমেন্ট আছে এর মধ্যে, দেখি। হ্যাঁ, তন্ময় খানের আনসার হয়েছে 33.43 ডিগ্রি 10 ইনভার্স। আচ্ছা, ওকে, আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা আরেকটা টপিকে যাব। টপিক এইটাতেই থাকবো, জাস্ট এখন একটু ম্যাথের ধাঁচটা একটু চেঞ্জ করবো আর কি। ওকে, ভিডিওটা অন করি। আচ্ছা, মনে করো এটা একটা কমন সিনারিও যেটা আমরা নর্মালি এক্সপিরিয়েন্স করে থাকি। তুমি যখন সাইকেল চালাও, মনে করো একটা মানুষ সাইকেল চালাচ্ছে, তখন হঠাৎ করে বৃষ্টি আসছে। তো একটু চিন্তা করে বলবা, যখন মানুষ সাইকেল চালায় তখন যদি সে ছাতাটা এইভাবে রাখে, মনে করো তার সাইকেলটা যাচ্ছে এইভাবে, সে যদি এইভাবে ছাতা রাখে সমস্যাটা কি হতে পারে বলো তো? একটু পিছনের দিকে কাত করে যদি ছাতা রাখে তাহলে সমস্যাটা কি হতে পারে? ধরো বৃষ্টি নেই, বৃষ্টি ছাড়াই ছাতা এমনি রাখছে, সমস্যা কি? হ্যাঁ বলো, কে বলতে চাও বলো। স্পিড কেন কমে যাবে? হ্যাঁ, সেটা তো ডেফিনেটলি, কারণ বাতাসের বাধা কাজ করবে তখন, কারণ সে তো এটা তো অনেকটা প্যারাশুটের মেকানিজমের দিয়ে কাজ করে ছাতাটা। সো সে বাতাসের বাধা পাবে। সো আসলে ওইভাবে স্পিড কমবে, ঠিক আছে স্পিড কমবে, বাট যেটা সমস্যা হবে তার ছাতাটা উল্টে যাবে, এইভাবে এইরকম হয়ে যাবে ছাতাটা, তাই না? এটাই তো হয় যখন বৃষ্টির মধ্যে বা বাতাসের মধ্যে আমরা যখন বাতাসটা একটু উল্টা দিক থেকে আসে, একটু উল্টো মানে উল্টাপাল্টা কাহিনী হইলে কিন্তু ছাতা একদম উল্টে যায়। এটা হচ্ছে প্রথম কথা, ছাতা উল্টে যাওয়ার চান্স থাকে। কারণ তুমি তো সাইকেল চালাচ্ছ, একটু স্পিডে চালাবাই ডেফিনেটলি। তো ছাতা যদি এইভাবে রাখো, একটু উপরে ছাতা এইরকম হয়ে যাবে, মানে ছাতা পুরো উল্টে যাবে। এটা গেলে প্রথম সিচুয়েশন। যদি তুমি ছাতা এইদিকে রাখো তাহলে কি সমস্যা হবে বলো তো? কি সমস্যা হতে পারে এইভাবে রাখলে? বাতাসের ধাক্কাটা বেশি লাগবে। না, বাতাসের ধাক্কা তো দুই ক্ষেত্রেই বেশি লাগবে। ওই ক্ষেত্রেও বেশি লাগবে, বাতাস তো এদিকে ধাক্কা দিবেই, স্বাভাবিক, বাতাসের বাধা তো পাবেই তুমি। সো মেইন যে প্রবলেম হবে সেটা হচ্ছে তোমার চোখ তো এখানে থাকবে, তুমি তো সামনে দেখবা না। এটা হচ্ছে প্রথম কথা। ছাতা যদি তুমি এমনি সামনের দিকে এগিয়ে রাখো, তুমি দেখবা না সামনের দিকে, আর যদি পিছিয়ে রাখো তাহলে বাতাস তোমাকে বাধা দেবে। দুইটাই সমস্যা। তাহলে আমাদের জন্য অপটিমাম সিচুয়েশন কোনটা? একদম ছাতাকে সোজা রাখা, তাই না? দুই ক্ষেত্রে যেহেতু ঝামেলা, আমাদের জন্য অপটিমাম কেস হচ্ছে ছাতাকে আমরা সোজা রাখবো। আমার সাইকেল চলে যায় দেখি, যাই ব্যাপার না। তা আমাদের টার্গেট হচ্ছে ছাতা আমরা সোজা রাখবো, তাহলে বাতাসের বাধাজনিত যে ঝামেলাটা বা সামনের দিকে না দেখতে পাওয়ার যে ঝামেলাটা সেটা আর থাকবে না। এখন এইটাই যদি আমাদের টার্গেট হয় এবং সাথে করে যদি এখন বৃষ্টি থাকে, তা আমরা তো পড়ছি মাত্র যে আমরা যদি একটা নির্দিষ্ট স্পিডে সাইকেল চালাই, বৃষ্টি তো নর্মালি কিভাবে আসে? বৃষ্টি নর্মালি এই দিক থেকে আসে, তাই না? এই দিক থেকে যদি বৃষ্টি আসে আর ছাতা যদি আমি সোজা রাখি, তাহলে ঝামেলাটা কোন জায়গায়? আমি ভিজে যাব। প্রথম কথা হচ্ছে আমি ভিজে যাব, শেষ। বৃষ্টি যদি এই দিক থেকে আসে আর ছাতা যদি আমি এইভাবে রাখি, তাহলে ঝামেলা কি? বাতাসের বাধা, ছাতা উল্টে যাবে। তো দুইটাই আসলে ঝামেলা। আমি এইভাবে রাখতে পারতেছি না, আমি এইভাবে রাখতে পারতেছি না, আমার রাখা লাগবে এইভাবে। আর এইভাবে রাখলে যেটা হয়, আমি ভিজে যাওয়ার চান্স থাকে। যদি বৃষ্টি সামনের দিক থেকে আসে সামনের দিক ভিজবে, বৃষ্টি যদি পেছনের দিক থেকে আসে তাহলে পেছনের দিক ভিজবে। এখন প্রশ্নটা হচ্ছে অনেকটা এইরকম একটা সিচুয়েশন দিয়ে বানানো। ওকে, প্রশ্নটা অনেকটা এরকম একটা সিচুয়েশন দিয়ে বানানো। প্রশ্নে বলা আছে যে বৃষ্টি পড়ছে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে 6 মিটার পার সেকেন্ড বেগে। আমি লিখে দিব এগুলা, ওয়েট করবে একটু। আচ্ছা ওয়েট, বৃষ্টি পড়ছে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে কত বেগে? 6 মিটার পার সেকেন্ড বেগে। অর্থাৎ বৃষ্টির বেগ হচ্ছে
6 মিটার পার সেকেন্ড এবং তার কোণ হচ্ছে অনুভূমিকের সাথে, মানে আমি চিত্র যেভাবে আঁকছি ওইভাবেই 30 ডিগ্রি কোণে। ওকে, আর সাইকেল তো দেখাই যাচ্ছে সাইকেল চলতেছে কোন দিকে, সাইকেল চলতেছে এদিকে ভি বেগে। ওকে, আর এখানে আছে আমার সেই মানুষটা যে সাইকেল চালাচ্ছে। ওকে, সেই সাইকেল চালাচ্ছে এইভাবে। এখন প্রশ্ন হচ্ছে কত বেগে সাইকেল চালালে সে ভিজবে না? প্রথম কথা, তার ছাতা সোজা রাখাই লাগবে, এটা সে স্কিপ করতে পারবে না, সে ছাতা সোজাই রাখবে, ছাতা সোজা রাখতে হবে। সো সে যদি ভিজতে না চায় তাহলে তার কি করা লাগবে বলতো? এমনভাবে তাকে সাইকেল চালানো লাগবে যাতে বৃষ্টি এইভাবে পড়ে, তাই না? এমনভাবে তাকে সাইকেল চালানো লাগবে যাতে বৃষ্টি এইভাবে পড়ে, কারণ এদিক থেকে যদি বৃষ্টি আসে সে ভিজবে, এই দিক থেকে যদি বৃষ্টি আসে তাহলেও সে ভিজবে, কারণ দুই ক্ষেত্রেই ছাতা তাকে বাঁচাতে পারছে না, কারণ ছাতা সে বাঁকা করতে পারবে না, তার ছাতা সোজা রাখা লাগবে, আবার সে ভিজতেও পারবে না। সো কত বেগে চালালে এই জিনিসটা সম্ভব, এটা তুমি একটু কষ্ট করে বের করবা। বৃষ্টির বেগ বলা আছে প্রশ্নের মধ্যে 6 মিটার পার সেকেন্ড এবং তার কোণ হচ্ছে প্রশ্নে দেওয়া আছে 30 ডিগ্রি। কত বেগে সাইকেল চালালে সে বৃষ্টির হাত থেকে বাঁচতে পারবে? আচ্ছা, যারা লাইভে ভিডিওটা দেখছো তারা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করতে পারো, তোমাদের যদি ফ্রেন্ড সার্কেলের কোনো গ্রুপ থাকে সেখানে শেয়ার করতে পারো। হ্যাঁ, আরে আমার ওকে, ভেরি গুড। বলে দাও কত বেগে সাইকেল চালালে মানুষটা বৃষ্টির হাত থেকে বাঁচতে পারবে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। একজন অলরেডি আনসার দিয়ে দিছে 6.86। আচ্ছা, আমার পুরাতন স্টুডেন্টরা আমার ভিডিও দেখছে, এটা খুবই আনন্দের, তাদের দরকার নেই এগুলো দেখার। ভালো, আচ্ছা আমি সলভ করে দিই। অনেকের হয়তো এটা কঠিন লাগছে বা ধরতে পারতেছেন আসলে কি হবে, করে দিই। আচ্ছা, এখন খেয়াল করো, আমি চাচ্ছি বৃষ্টি যাতে লম্বভাবে পড়ে, কারণ বৃষ্টি লম্বভাবে না পড়লে বৃষ্টির হাত থেকে বাঁচা সম্ভব না, কারণ আমার পক্ষে ছাতাকে বাঁকা করা সম্ভব না, ছাতাকে আমার সোজাই রাখা লাগবে, অর্থাৎ চিত্রে যেভাবে ছাতা দেয়া আছে ছাতা এক্স্যাক্টলি ওইভাবেই থাকা লাগবে। তাহলে আমার যাকে কন্ট্রোলে নিয়ে আসা লাগবে সে হচ্ছে বৃষ্টি। আমি এমনভাবে সাইকেল চালানো লাগবে যাতে বৃষ্টি লম্বভাবে পড়ে, অর্থাৎ বৃষ্টির আপেক্ষিক বেগটা যাতে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে অনুভূমিকের সাথে, এইটা যেন হয়, আমি চাচ্ছি এটাই। এখন বৃষ্টির বেগ দেওয়া আছে প্রশ্নের মধ্যে 6 মিটার পার সেকেন্ড, যেটার কোণ হচ্ছে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, পিছন থেকে আসতেছে আর কি বৃষ্টিটা। এখন আমি সিচুয়েশনটা আলাদাভাবে এখানে আঁকি। এখন আমি ডিরেক্ট গ্রাফের স্টাইল আঁকবো। সো বৃষ্টি পড়ছে মনে করো এইভাবে, এই হচ্ছে বৃষ্টি এইভাবে পড়ছে, বৃষ্টি এইভাবে পড়ছে 6 মিটার পার সেকেন্ড বেগে, আর সাইকেলটা চলছে ভি বেগে, চিত্র অনুযায়ী সাইকেল চলছে সামনের দিকে, যে এইভাবে সাইকেল চলছে ভি বেগে। ওকে, ভেরি গুড। এখন এটা আমরা শিওর বা এটা আমাদের হওয়াই লাগবে যাতে বৃষ্টি আপেক্ষিকভাবে লম্বভাবে পড়ে, অর্থাৎ আমি চাচ্ছি বৃষ্টির আপেক্ষিক বেগটা যাতে এইভাবে হয়। আপেক্ষিক বেগ যদি এইভাবে হয় তার মানে কি আপেক্ষিক বেগটা আসলে কত ডিগ্রি কোণে আছে অনুভূমিকের সাথে, এটা আমাকে প্রশ্নে ইনডিরেক্টলি বলে দিছে, যেটা হচ্ছে 90 ডিগ্রি। আপেক্ষিক বেগটা আমাদের 90 ডিগ্রি। আচ্ছা, ওকে, এখন দেখো আমাদের আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? এই সাইকেলের সাপেক্ষেই তো। তাহলে খেয়াল করো, আমাদের যে মেইন মেথড ছিল যে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তার বিপরীত বেগটা নেওয়া লাগবে, তাহলে যেহেতু সাইকেলের সাপেক্ষে বা সাইকেল আরোহীর সাপেক্ষে আপেক্ষিক বেগ, তাহলে আমাদের কি করা লাগবে? সাইকেলের ভেক্টরের বিপরীত ভেক্টরটা নেওয়া লাগবে, তাই তো? সাইকেলের ভেক্টরের বিপরীত ভেক্টর যদি আমি নেই তাহলে কি ভেক্টরটা এইদিকে আসবে, এই যে ভি, এটা হচ্ছে বিপরীত ভেক্টর। তো এটা একটু মাথায় রাখবা, ডায়াগ্রামটা এঁকে নিও, তাহলে মনে থাকবে যে কোনটা আসল ভেক্টর আর কোনটা হচ্ছে বিপরীত ভেক্টর। নাহলে তুমি পরে প্রশ্ন সলভ করতে গিয়ে তুমি একটু পরে ভুলে যাবা। তোমার যদি আমার মতো কন্ডিশন থাকে
তুমি একটু এদিক সেদিক তাকানোর পরে ভুলে যাবে আমার আসল ভেক্টর কোনটা ছিল আর বিপরীত ভেক্টরটা কোনটা ছিল। তো বেটার হয় তুমি আসল ভেক্টরটাকে একটু ছোটখাটো করে একটা ডায়াগ্রাম এঁকে নিও, যাতে মনে থাকে দিস ইজ আওয়ার অরিজিনাল ভেলোসিটি অ্যান্ড দিস ইজ আওয়ার অপোজিট ভেলোসিটি অথবা বিপরীত ভেক্টর। এখন দেখো আমাদের কাজ কি, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তার বিপরীত ভেক্টর নেব এবং এটা নেওয়া শেষ। তারপরে কাজ কি, বিপরীত ভেক্টরটার সাথে কার লব্ধি বের করব, যার আপেক্ষিক বেগ বের করতে হচ্ছে তার লব্ধি। তাহলে এই যে বৃষ্টির ভেক্টরের সাথে বিপরীত ভেক্টরটা লব্ধি বের করবে। এখন দেখো এই যে বৃষ্টির ভেক্টর, এটার মাথার সাথে বিপরীত ভেক্টরটার পা হয়ে গেছে, সো এটা হচ্ছে ইললজিক্যাল, এটা আমরা মানতে পারি না, কারণ এটা হচ্ছে সামান্তরিক সূত্র। তার মানে কি করব, বৃষ্টির বেগটাকে টেনে নিচে নামায় নিয়ে আসি সমান্তরাল স্থানান্তরের মাধ্যমে। এই যে নামাই নিয়ে আসলাম, এই যে হচ্ছে আমাদের 6 মিটার পার সেকেন্ড। কালি তো অনেক সুন্দর হয়ে গেছে, তাই দেখা যায় 6 মিটার পার সেকেন্ড। ওকে, বৃষ্টির বেগটাকে আমি টেনে এদিকে নিয়ে আসলাম। এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, লব্ধিটা কার কার বলতো, বিপরীত ভেক্টরের সাথে বৃষ্টির না? তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে দেখে বলা যায় না এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা হবে 150 ডিগ্রি। আর লব্ধিটা কোনটা? লব্ধি হচ্ছে এইটা, এই যে বৃষ্টি লম্বভাবে নিচে নামছে, এটা হচ্ছে বৃষ্টির লব্ধি। আচ্ছা, আপেক্ষিক ভেক্টর কি? এখন দেখো আমরা কি সূত্র জানি না যে লব্ধির কোণটা যার সাথে ধরি তাকে আমরা পি ধরি। তাহলে আমরা যেহেতু লব্ধির কোণটা ধরছি কার সাথে, দেখো তো এখানে দেখা যাচ্ছে যে লব্ধির কোণটা আমি ধরছি সাইকেলের ভেক্টরের বিপরীত ভেক্টরের সাথে, ঠিক আছে? তাহলে আমরা ভি কে পি ধরবো, আর যার সাথে আমি লব্ধি ধরি নাই, লব্ধির কোণটা ধরি নাই, তাকে আমরা কিউ ধরবো। এগুলো কিন্তু আমরা গত ক্লাসে পড়ছিলাম, এই যে আমাদের সূত্র অ্যাপ্লাই করার জন্য আর কি, যে tan থিটা সমান যে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এই যে ব্যাপারটা, এক্ষেত্রে আমরা কোনটাকে পি বলি আর কোনটাকে কিউ বলি? আমি যার সাথে লব্ধির কোণ ধরবো তাকে আমরা পি বলবো, আর যার সাথে আমি লব্ধির কোণ ধরবো না তাকে আমরা কিউ বলবো। তাহলে খেয়াল করো আমাদের লব্ধি কিন্তু আসলে এটা, লব্ধির কোণটা আমি কিন্তু টেকনিক্যালি ভি এর সাথে ধরেছি, এই যে ভি এর সাথে, তাহলে ভি কে আমরা পি ধরছি, আর বৃষ্টির বেগ বা 6 মিটার সেকেন্ডকে আমরা কিউ ধরছি। ওই অনুযায়ী মান বসেই। আর থিটা কত ডিগ্রি দেখাই তো যাচ্ছে, লব্ধিটা পি এর সাথে 90 ডিগ্রি কোণে আছে, অর্থাৎ এখানে লিখবো আমরা tan 90 ইকুয়াল টু কিউ কে আমাদের 6 মিটার পার সেকেন্ড। তাহলে 6 সাইন আলফা কত, এই যে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, যে দুইটা লব্ধি বের করছি 6 মিটার পার সেকেন্ড এবং এই ভিটা, তাহলে এটা হবে 150 ডিগ্রি ডিভাইড বাই পি কত, পি হচ্ছে আমাদের এটাতে বের করা লাগবে ভি প্লাস কিউ কত 6 কজ 150। তাহলে 1090 সমান তো জানো, 1090 সমান হচ্ছে 1/0। তাহলে এখান থেকে তোমরা 6 সাইন 150 ডিভাইডেড বাই ভি প্লাস 6 কজ 150, তাহলে আর গুণ করো, ভি প্লাস 6 কজ 150 সমান তুমি পাচ্ছ 0। তো এখান থেকে তুমি ভি সমান পাবা একটা কিছু আর কি, ভি সমান পাবা -6 কজ 150। মাইনাস হবে না আনসার পজিটিভই থাকবে, কারণ কজের ভিতরে যেহেতু স্থূলকোণ, আনসার নেগেটিভ আসবে, তো নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। তাহলে কজ 150 সমান কত বলো তো একটু, কজ 150 সমান কত? এটা কি 90 প্লাস 60 লেখা যায় না? ক্যালকুলেটর দিয়ে এগুলো করা যায়, আমার সামনে ক্যালকুলেটর নেই সেজন্য আমি এত ঝামেলা করছি। তো এটা হবে -6 ইন্টু cos 60, এ কত হয় ভাই বলো তা, আমার আইডিয়া নেই এটা কত হয়। -√3/2 -√3/2, এ তো হয়ে গেল। তাহলে আনসার আসবে এই যে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3√3 হচ্ছে আমাদের আনসার। আতিকুর রহমান নাকি? জি ভাইয়া, আচ্ছা, তোমার আনসারের সাথে মিলছে না আনসার আমার? এটা করি নাই। করো নাই? আচ্ছা, তার অন্য কেউ মানে আনসার বলছে, আমাকে আনসার বললো কে? তন্ময় খান বলছে তবে এটা 5.196। আই দিয়ে করা যাবে না, আই ভেক্টর যে ভেক্টর দিয়ে এর আগে হ্যাঁ, চোখে পড়েছে। অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে, কেন করা যাবে না, করা যাবে। আমি এটা এভাবে করাইছি কারণ এইভাবে বোঝানোটা ইজিয়ার হয়, যেহেতু এটা একটু মানে উল্টাভাবে আসা লাগে, সেজন্য আমি মেইন মেথডে বুঝাইছি। তো তোমাদের কাজ হচ্ছে তোমরা আই জে কে দিয়ে করবা, ঠিক আছে? আই জে ধরে তোমরা নিজেরা করবে, এটা তোমাদের হোমওয়ার্ক। আমি তোমাদেরকে মেইন মেথডে বুঝাইছি কারণ এটা একটু পিছন থেকে আসা লাগে। নর্মালি তো আমাদের ভেক্টর দেওয়া থেকে লব্ধি বের করা লাগে, এখানে কিন্তু লব্ধির কোনটা বলে দিছে, এটা একটু ব্যাকট্রেকিং এর মাধ্যমে করা লাগে, সেজন্য আমি মেইন মেথডে করাইছি যাতে তোমরা ইজিলি বুঝতে পারো। বোঝা গেছে কথা? আচ্ছা, এই যে এটা আইজি দিয়ে করবে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, আর এই হচ্ছে তোমাদের আনসার। তাহলে আমার সাইকেলটা যদি 3√3 ভেলোসিটি নিয়ে চলে, তাহলে হচ্ছে বৃষ্টি তার উপর লম্বভাবে পড়বে। কথা কি বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। ঠিক আছে, এটা বুঝছো সবাই? ওকে,
দেন আমরা আরেকটা ম্যাথ দেখব, বৃষ্টিপাতের ছাতা রিলেটেড একটা ম্যাথ। এই প্রশ্নটা আসছিল রাজশাহী বোর্ড 2019 সালে। প্রশ্নটা আসছে রাজশাহী বোর্ড 2019 সালে। দাঁড়া, প্রশ্নটা আমি তোমাদেরকে ডিরেক্ট শেয়ার করে দেখাই দিই। প্রশ্ন আমার কাছে রেডি করাই আছে, একটু ওয়েট করবা। রিসেন্টলি বানাইছি ভিডিও এটা আমি, তো আশা করি পেয়ে যাব আশপাশে। এই যে পেয়ে গেছি। আমি শেয়ার করে দিচ্ছি স্ক্রিনটা, দাঁড়াও। আমার স্ক্রিনটা আসছে, দেখা যায় স্ক্রিনটা? জি ভাইয়া। আচ্ছা ওকে, আমি জাস্ট এখান থেকে তোমাদের কোশ্চেনটা দেখাবো আর কি। এই যে কোশ্চেনটা দেখা যায়, এই কোশ্চেনটা আসছিল রাজশাহী বোর্ড 2019 সালে, মানে গত বছরের প্রশ্ন আর কি। এটা তোমাদের তো এখন মানে যারা 20 ব্যাচের তো এখনো পরীক্ষা হয় নাই, মানে এতদিনে প্রশ্ন পেয়ে যেতাম। যাই হোক, সো 2019 ব্যাচে আসছিল, 19 সালে আসছিল রাজশাহী বোর্ডে। প্রশ্নটা হচ্ছে এরকম যে 30 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ের ঢাল বেয়ে 72 কিলোমিটার/আওয়ার সমবেগে একটি বাস উপরে উঠছে। এমন সময় হঠাৎ বৃষ্টি 6 মিটার/সেকেন্ড সমবেগে খাড়া নিচে পড়তে শুরু করলো। মানে বৃষ্টি খাড়াভাবে নিচের দিকে পড়ছে, চিত্রে যেরকম আঁকা আছে এইভাবে পড়তে শুরু করলো। বৃষ্টি যখন প্রায় শেষ, তখন অনুভূমিকভাবে বায়ু প্রবাহ শুরু হলো। প্রশ্ন হচ্ছে দুইটা, আমরা তো গ আর ঘ করবো এখানে, প্রথম দুইটা তো আর নর্মাল প্রশ্ন। প্রশ্ন হচ্ছে প্রথমটা, গ নাম্বারটা, যে শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে নির্ণয় করো। অর্থাৎ যখন বাতাস প্রবাহিত হওয়া খেয়াল করে এখানে বলছে বৃষ্টি যখন প্রায় শেষ তখন অনুভূমিকভাবে বায়ু প্রবাহ শুরু হলো। আর গ নম্বরে বলছে শুরুতে, অর্থাৎ যখন বাতাস প্রবাহিত হওয়া শুরু হয় নাই, শুরুতে বাস চালক কত কোণের বৃষ্টি পড়তে দেখবে নির্ণয় করো। এরপরের প্রশ্ন হচ্ছে বায়ু প্রবাহের দরুন যখন বাতাস প্রবাহিত হওয়া শুরু করলো, বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে, বাস চালক দেখছে বৃষ্টি খাড়াভাবে নিচের দিকে পড়ছে। যদি এরকম দেখে তাহলে বায়ু প্রবাহের প্রকৃত মান ও দিক গাণিতিকভাবে বিশ্লেষণ করো। প্রশ্ন কি আমি ঠিকমতো বোঝাতে পেরেছি? মানে প্রশ্ন তো তোমাদের সামনেই দেয়া আছে, ইলাস্ট্রেশন আঁকা আছে এখানে, ঠিক আছে? এই হচ্ছে প্রশ্ন আমাদের, তো এটা আমরা এখন সলভ করব, ঠিক আছে? তো দেখি তোমরা একটু ট্রাই করো, আমাকে আনসারটা বলো, এটার আনসারটা কি হবে। গ নাম্বারটার আনসারই করো, যে শুরুতে বাস চালক কতক্ষণে বৃষ্টি পড়তে দেখবে, এটা তোমরা বের করবা। ক নাম্বার হলো 42.73 ডিগ্রি। কত? 42.73। 42.73, আচ্ছা ঠিক আছে, আমরা রাখলাম মাথায় এটা। আর ঘ নাম্বার কি শুরু করছো তুমি? না ভাইয়া, করতেছি। আচ্ছা ওকে, ট্রাই করো। আমি এর মধ্যে শুরু করে দিচ্ছি ম্যাথটা করা। আচ্ছা ওয়েট ফর এবার, আমি শেয়ারটা অফ করে দিলাম, আমি এড করে দিচ্ছি তোমাদেরকে ইমেজটা। ব্রাউজার আর দেখানোর দরকার নেই, ইমেজটা দেখাই দিচ্ছি।
রেডিমেড প্রশ্ন আছে, রেডিমেড ইলাস্ট্রেশন আছে, তাহলে কষ্ট করে লেখার দরকার পড়ে নেই আর কি আমার। একবার যেহেতু আঁকছি এটাই দিয়ে দিলাম তোমাদেরকে। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? এই যে এখানে আমাদের স্ক্রিনটা। এখন প্রথমটা আমরা সলভ করি, যে গ নাম্বারটা আমরা প্রথমে সলভ করি, যে শুরুতে বাস চালক কত কোণের বৃষ্টি পড়তে দেখবে। তো এখানে চিত্র আঁকা আছে, দেখো আমাদের যে তলটা, যে পাহাড়ের ঢাল বেজে উঠছে, ওইটার কোণ হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা 30 ডিগ্রি লিখে দিই। 30 ডিগ্রি কোণে আনত একটা তল। বাসটা যাচ্ছে কত বেগে? 72 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এটাকে বলা যায় 20 মিটার পার সেকেন্ড। আর বৃষ্টি পড়ছে উলম্বভাবে 6 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা, সবকিছু শেষ। এখন আমাদের এখানে দেখো তো ভেক্টর কয়টা? ভেক্টর হচ্ছে দুইটা, একটা হচ্ছে বাসের ভেক্টর, একটা হচ্ছে বৃষ্টির ভেক্টর। তাহলে আমরা এক কাজ করি, গ নাম্বার সলভ করবো। তো আমরা বাসের ভেক্টরটাকে এ ভেক্টর বলি। তাহলে আমরা বলবো বাসের ভেক্টরটাকে এ ভেক্টর। তাহলে এ ভেক্টরকে বলা যায়, খেয়াল করো, বাসটা কিন্তু ডান দিকেও যাচ্ছে, উপরের দিকে উঠছে, অর্থাৎ এট দ্য সেম টাইম সে এক্স এক্সিস বরাবর যাচ্ছে এবং ওয়াই এক্সিস বরাবর যাচ্ছে। তাহলে এটাকে লেখা যায় 20 cos 30 i, এবং সেটা উপরে উঠছে, তাহলে এটাকে লেখা যায় 20 sin 30 j। এভাবে লেখা যায়। তাহলে এটাকে লেখা যায় 10√3 i, 10√3 i প্লাস 10 j। এটা হচ্ছে বাসের ভেক্টর। আর খেয়াল করে এখানে বৃষ্টির ভেক্টরটাকে যদি আমি বি ভেক্টর বলি, তাহলে বৃষ্টির ভেক্টর বি কে বলা যায় -6j। প্রসেসটা কিন্তু এখন একদম আগের মতো। এখন কি করব? বাসের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বের করবো, অর্থাৎ বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। ঠিক আছে, বৃষ্টির ভেক্টর থেকে আমি বাসের ভেক্টরটা বিয়োগ করে দিলাম। যেহেতু বাস চালক দেখবে, বাস চালক দেখা যায় কথা, বাস দেখা সেম কথা, কজ বাস চালক কিন্তু বাসের মধ্যেই আছে। বাস যেরকম ভাবে দেখবে চালকটা ওই রকম ভাবেই দেখবে। আচ্ছা, তাই বি ভেক্টরটা কি? -6j। আর মাইনাস এ, তো এ এর গুলাকে বসিয়ে দাও। এটা হবে -10√3i মাইনাস 10j। কি করবো এখন? আই জে কে একসাথে করে ফেলো। তাহলে -10√3i মাইনাস 16j। এখন গ্রাফে প্লট করো। আনসার যেটা আসে সেটা হচ্ছে অ্যাঙ্গেল। প্রশ্নে কি বলছে দেখো, শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে। এখন কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, বাস চালক কি খেয়াল করো একটু। আতিকুর রহমান আতিক, তোমার কোণ কত ডিগ্রি আসছিল বলো তো? 43 পয়েন্ট সামথিং নাকি? 43 পয়েন্ট, হ্যাঁ জি হ্যাঁ। 43.73 ডিগ্রি। আচ্ছা, এই যে কোণটা আসছে 43.73 ডিগ্রি, এই কোণটা কি অনুভূমিক তলের সাথে না এটার সাথে না? তাই তো? এটা তো আশা করি জি। সবাই বুঝতে পারছো। আমাদের যে আনসারটা আসে সেটা কিন্তু সবসময় আমাদের অরিজিনাল এক্স এক্সিসের সাপেক্ষেই আসে, কারণ আমরা অরিজিনাল এক্স এক্সিসকে ধরে সাপেক্ষ ধরেই কাজগুলো করে থাকি। তাহলে বৃষ্টি যে পড়ছে অনুভূমিকভাবে 43 পয়েন্ট যে যে ডিগ্রি হোক, 43 পয়েন্ট সামথিং, এটা কিন্তু এই কোণটা। কিন্তু বাসটা কিন্তু যাচ্ছে এই তল বরাবর, সে কিন্তু অবজার্ভ করবে তলের সাথে কত কোণের বৃষ্টি পড়ছে। অর্থাৎ আমাদের ম্যাথে যে আনসার আছে 43 পয়েন্ট সামথিং ডিগ্রি, সেটাতে কিন্তু বাস দেখবে না। বাস দেখবে কি? তলের সাথে কত ডিগ্রি কোণে বৃষ্টি পড়ছে। অর্থাৎ আমাদের যেটা করা লাগবে 43 পয়েন্ট সামথিং থেকে 30 বাদ দিয়ে বলা লাগবে এই হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা, যে অ্যাঙ্গেলে বাস বৃষ্টি পড়তে দেখবে অথবা বাস চালক বৃষ্টি পড়তে দেখবে। কথা কি বোঝা গেছে? এই হচ্ছে কথা। কারণ তুমি যে তল বরাবর যাচ্ছ সেটাই হচ্ছে তোমার সাপেক্ষ। তুমি যদি, আমি যদি এই বরাবর যাই, আমি যদি এই বরাবর যেতে থাকি, আমার উপর যদি একটা জিনিস এইভাবে পড়ে, আমার সাপেক্ষে কিন্তু এটাই লম্ব। এটা কি অরিজিনাল অনুভূমিকের সাপেক্ষে লম্ব নাকি একটা অ্যাঙ্গেল আছে তার? আমি আশা করি ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমার সাপেক্ষে যেটা লম্ব সেটা কিন্তু আমাদের মেইন এক্স এক্সিসের সাপেক্ষে লম্ব না, সেটা কিন্তু মেইন এক্স এক্সিসের সাপেক্ষে একটা স্থূলকোণ উৎপন্ন করেছে। আবার আমার সাপেক্ষে যেটা লম্ব না সেটা কিন্তু মেইন এক্সিসের সাপেক্ষে লম্ব। এটা তোমাদের মাথায় রাখা লাগবে। ওকে, এই জিনিসগুলো একটু কেয়ারফুলি খেয়াল করবা। একটা তলের সাথে লম্ব মানে এটা না যেটা এক্স এক্সিসের সাপেক্ষে লম্ব হবে, এই তলের সাথে লম্ব হতে পারে, বাট এই তলের সাথে কিন্তু সে 90 ডিগ্রি যে একটা বড় কোণ তৈরি করেছে। সো এই ব্যাপার সেপার নিয়ে কাজ, অ্যানালিটিক্যাল একটা প্রশ্ন কিন্তু এটা ছিল। ঘ নাম্বারটা আরেকটু কঠিন। ঘ নাম্বারের কাহিনী কি দেখো। ঘ নাম্বারে বলছে বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে বায়ু প্রবাহের প্রকৃত মান ও দিক বিশ্লেষণ করো। অর্থাৎ যখন বাতাস প্রবাহিত হওয়া শুরু করছে তখন বাস চালক দেখছে কি? তখন বাস চালক দেখছে বৃষ্টি লম্বভাবে পড়ছে। কার সাপেক্ষে? তার সাপেক্ষে। সে তো তার সাপেক্ষ ছাড়া আর কারো সাপেক্ষে দেখবে না। তাহলে যেহেতু বাস চালক দেখছে বৃষ্টি লম্বভাবে পড়ছে, তার মানে কি? চিত্রটা একটু এঁকে দিই তাহলে ক্লিয়ার হবে তোমাদের।
আচ্ছা, খেয়াল করো, এই হচ্ছে আমাদের আনত তলটা বা পাহাড়ের ঢালটা। এই পাহাড়ের ঢাল বেয়ে আমাদের যে বাসটা সেটা চলছে এইভাবে। ওকে, বাসটা চলছে এইভাবে। সো যখন বাতাস প্রবাহিত হওয়া শুরু করলো, আমি জানি না বাতাস এই দিক থেকে আসতেছে নাকি এদিক থেকে আসতেছে, আমরা জাস্ট র্যান্ডমলি ধরে নিলাম জাস্ট বাতাসটা এই দিক থেকে আসছে, জাস্ট ধরে নিলাম, আর কিছু না। বৃষ্টি পড়ছে কিভাবে? এইভাবে। বৃষ্টি তো অরিজিনাল এইভাবেই পড়ছিল, বাট আপেক্ষিকভাবে দেখলো বাসটা বা বাসের চালকটা দেখলো যে বৃষ্টি লম্বভাবে পড়ছে। কেন? বাতাসের জন্য। যখন বাতাস চলে আসলো তখন সে দেখলো বৃষ্টি লম্বভাবে পড়ছে তার উপর। এখন দেখো, বৃষ্টি যদি তার উপর লম্বভাবে পড়ে, এক্স এক্সিসের সাথে তার কোণটা কি 90 ডিগ্রি নাকি আর কিছু? তো 20 ডিগ্রি। তাহলে এই যে আপেক্ষিক বেগটা বা বৃষ্টির যে আপেক্ষিক বেগটা বাসের সাপেক্ষে, এটার এক্স এক্সিসের সাথে উৎপন্ন কোণটা হচ্ছে কত ডিগ্রি? 120 ডিগ্রি। এটা আমাদের মাথায় রাখা লাগবে। ওকে, দ্যাটস ইট, আর কিছু না। এখন আমরা বাকি কাজগুলো করতে পারি। আমি ধরে নিলাম যে বাতাসের ভেক্টর হচ্ছে সি, ধরে নিলাম বাতাসের ভেক্টর হচ্ছে সি, বাসের ভেক্টর হচ্ছে বি, আর সরি বাসের ভেক্টরের ক্ষেত্রে আমরা এ বলবো, ভুল করে ফেলছি। এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগেই যাচ্ছে আগের মতো, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। আর বৃষ্টির ভেক্টর যেটা পড়ছিল উলম্বভাবে, সেটা হচ্ছে বি ভেক্টর, এবং সেটার মান ছিল কত? বৃষ্টি কত বেগে জানি পড়ছিল নিচের দিকে? 6 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা, বৃষ্টি পড়ছিল 6 মিটার পার সেকেন্ড বেগে, 6 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমি বৃষ্টির বেগটাকে ডিরেক্ট লিখে দিতে পারি -6j। সি তো আমরা কি জানি না, এবং সেটাই তো প্রশ্ন করছে যে বাতাসের বেগ অরিজিনালি কত ছিল এবং কোন দিকে ছিল। ওকে, এখন আমরা কাজ করি। এখন দেখো, আপেক্ষিক বেগটা কার? বৃষ্টির। কার সাপেক্ষে? বাসের সাপেক্ষে। তাহলে আবার সেম কথা, বাসের ভেক্টরটাকে আমরা মাইনাস করবো বাকিগুলো থেকে। তাহলে আমাদের বি ভেক্টর আর সি ভেক্টরের যোগফল থেকে এ ভেক্টরটাকে মাইনাস করা লাগবে। অর্থাৎ এখানে আসবে বি প্লাস সি মাইনাস এ, যেখানে আমরা সি কি জানি না। ওকে, সো বি ভেক্টরটা কি? বি ভেক্টর হচ্ছে -6j, -6j বসিয়ে দাও। সি ভেক্টরটা কি? সি ভেক্টরটা হচ্ছে জানি না, সো এটাকে সি হিসেবেই রেখে দাও। যেহেতু আমরা ধরে নিচ্ছি তার পরিমাণ হচ্ছে সি এবং সেটা এক্স এক্সিস বরাবর আছে, আমি যেহেতু বাম দিকে দিছি, সো আমি চিত্র অনুযায়ী আমি এটা বসাই দিই এখানে। এটাকে বলা যায়, এটাকে ডিরেক্ট এইভাবে বলে দিই, যেহেতু এটা বাম দিকে আছে তাই পরিমাণটা আমরা ধরে নিলাম সি, সি আই বলা যায় এটাকে, যেহেতু এটা এক্স এক্সিস বরাবর বাম দিকে আমরা ধরে নিয়েছি। ওয়েট ফর এ ওয়াইল, আমার এটা ঠিক হয়ে যাক, মাঝে মধ্যে তার মাথায় খারাপ হয়ে যায়। এটাকে বললাম আমরা -6, হ্যাঁ আমার তো মাইনাস দেওয়ার কথা এখানে। আচ্ছা, এটাকে বলা যায় -6i মাইনাস বাসের ভেক্টরটা কি মনে আছে না তোমাদের? বাসের ভেক্টর ছিল কি? -10√3i মাইনাস 10j। ওকে, এখন আমরা আই জে কে একসাথে করে ফেলি। এই হচ্ছে আমাদের আই এর জিনিসপত্র। তো আমরা আইগুলোকে একসাথে করে ফেলি, কি লেখা যায়? -c প্লাস 10√3i এবং -16j। এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ বাসের সাপেক্ষে যখন বাতাস প্রবাহিত হয় তখন। ওকে, এই যে ভেক্টরটা একটু আগে আমরা বলছি, কিন্তু এই ভেক্টরটা এক্স এক্সিসের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে বলতো? 120 ডিগ্রি না? ইভেন দো এটা বাসের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে, বাট আমাদের সাপেক্ষ বাসের পার্সপেক্টিভে বলা আছে 90 ডিগ্রি, বাট সেটা কি এক্স এক্সিসের সাথে 90 ডিগ্রি না, সে কিন্তু এক্স এক্সিসের সাথে 120 ডিগ্রি কোণ তৈরি করছে। ওকে, এই জিনিসটা মাথায় রাখা লাগবে। তাহলে আমাদের এই যে ভেক্টরটা আসছে, এই ভেক্টরটার এক্স এক্সিসের সাথে উৎপন্ন কোণ হচ্ছে 120 ডিগ্রি। ওকে, আমরা এই কাজটা এখন করা লাগবে। আমি বলবো 10 আমরা একটু রিভিউ দিয়ে দিই তোমাদেরকে। যদি একটা ভেক্টর থাকে এ আই প্লাস বি জে, তাহলে তার উৎপন্ন কোণ হচ্ছে এক্স এক্সিসের সাথে tan থিটা সমান বি ডিভাইডেড বাই এ। কিভাবে আমরা এখানে বলবো? tan থিটা ইকুয়াল টু ওয়াই এক্সিস বরাবর উপাংশ, এটা হচ্ছে -16 ডিভাইডেড বাই এক্স এক্সিস বরাবর উপাংশ, অর্থাৎ এটা হচ্ছে -c প্লাস 10√3। আচ্ছা, তো থিটা কত ডিগ্রি আমাদের? 120 ডিগ্রি। তাহলে এখানে বসায় দাও, tan 120 ইকুয়াল টু -16 ডিভাইড বাই -c প্লাস 10/10√3। ওকে,
এখন এখান থেকে কষ্ট মষ্ট করে সিটা বের করে ফেলো, সি যা আসে সেটাই তোমাদের আনসার। ওকে, এই হচ্ছে কাহিনী। আচ্ছা, ডিভাইডেড বাই চলে গেছে আর কি এখান থেকে। তো সি যা আসে সেটাই তোমাদের আনসার। এখন দেখো, আমরা তো ধরে নিচ্ছি সি হচ্ছে বাম দিকে প্রবাহিত হচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে আমাদের বৃষ্টি অথবা বাতাস, সরি বৃষ্টি না বাতাস, বাম দিকে প্রবাহিত হচ্ছে। এখন সলভ করার পরে যদি দেখা যায় সি এর মান পজিটিভ, তার মানে কি? তার মানে আমরা আমাদের বৃষ্টির বেগটা আমরা যেটা ধরছি সেটা ভুল, বৃষ্টির বেগটা আসলে ডান দিকে। আর যদি সি এর মান এখানে নেগেটিভই থাকে, তার মানে হচ্ছে আমরা যা ধরছি তা ঠিক আছে। তো তোমার ম্যাথমেটিক্সই তোমাকে বলে দিবে তুমি সঠিক ধরছো না ভুল ধরছো। ওকে, এটা একটু টাফ কোয়েশ্চেন ছিল। সো যদি তোমরা আবার এটা দেখতে চাও, এটার আলাদা ভিডিওই আছে, আমি লিঙ্ক দিয়ে দিব তোমাদেরকে এখন। এই ভিডিওটা আবার তোমরা দেখে নিবা। এখন যা পড়ালাম সেম কাজটাই কিন্তু আমার এই ভিডিও একটু আগে যেটা দেখাইছিলাম সেখানে করা আছে। রাজশাহী বোর্ড 2019 সালে আসা প্রশ্ন। এটার লিঙ্ক আমি তোমাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সবাই দেখে নিতে পারো। ওকে, মানে ক্লাসের পরে দেখিও আর কি, এখন না। এভরিওয়ান ইন মিটিং পাঠিয়ে দিলাম। এটা হচ্ছে একটা সলভের মতো নিয়েছিলাম আর কি, শুধু একটা প্রশ্ন নিয়েই এই ভিডিওটা ছিল, গ এবং ঘ। দেখে নিও, ভালো লাগবে। আচ্ছা, সো এই পর্যন্ত যা যা বুঝিয়েছি সবাই কি বুঝতে পারছো? ভাইয়া ভাই বলো। যে 20 আধা ঘন্টা আগে শুরু হওয়ার কথা বলছিলাম যে ওকে, একটু দাঁড়াও। আচ্ছা, আমি একটু কথা বলিনি সবার সাথে। হ্যাঁ, তোমরা যারা ক্লাস করছো এখন বলো, আমি যদি আমাদের ক্লাসটা 5টায় শুরু না করে 4:30টায় শুরু করি, কারো কি কোনো প্রবলেম আছে? যাদের প্রবলেম আছে শুধু তারা বলো, কারো যদি প্রবলেম থাকে একটু বলবা। যদি আমাদের ক্লাস 5টার জায়গায় 4:30টায় শুরু হয়, কোনো সমস্যা কি আছে কারো? আচ্ছা, যেহেতু ক্লাসের কেউ রেসপন্স করেনি, তার মানে হচ্ছে 4:30টায় শুরু হলে কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, আর অনেকে তো ক্লাসে ঢুকছিল, অনেকে এখন বের হয়ে গেছে। আমি গ্রুপে আবার একটা পোস্ট দিয়ে দিব, লিখে দিব যে 4:30টায় শুরু হয়ে কোনো সমস্যা আছে কিনা। যদি না হয় তাহলে আমাদের নেক্সট ক্লাস 4:30 থেকেই হবে, অর্থাৎ পরশু দিন আমাদের ক্লাসটা 4:30টায় হবে। তো এই পর্যন্ত যা যা বুঝিয়েছি, কারো কি কোনো সমস্যা আছে বুঝতে? আমার মনে হয় না কোনো প্রবলেম আছে। ওকে, সো এখন 4:30 শুরু করলে আমারও সুবিধা, কারণ হচ্ছে এখন আজান হয়ে যায় মাগরিবের 6:30 সো যার কারণে ক্লাসটা চাইলেও একটু লম্বা করা পসিবল হয় না। যদি 4:30 শুরু করি, মোটামুটি 1.5 ঘন্টার মতো একটা ক্লাস নেওয়া যায় চাইলে। নর্মালি তোমাদের ক্লাস আমি একটু ছোটই রাখবো, তোমরা যেহেতু ফার্স্ট পেপার পড়ছো, দরকার মতো আর কি 1.5 ঘন্টা নিতে পারি। সো একটু স্পেস থাকা দরকার টাইমের মধ্যে। তো সেক্ষেত্রে 4:30 শুরু হলে আমার জন্য সুবিধা হয়। আচ্ছা, ওকে, সো আমি পরের টপিকে চলে যাই। তো এই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগের যত ঝামেলা ছিল, জাস্ট এটা মাথায় রাখবা, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে বিয়োগ করে দিব, আর কোনো কথা নেই। আর আইজেকে তে ভেঙে ফেলবা, তাহলে তোমার ম্যাথটা একদম ইজি হয়ে যাবে। তোমার ওই সামান্তরিক সূত্র, বিপরীত ভেক্টর ধরার সূত্র, একটা ডান দিকে তাহলে অন্যটা বাম দিকে, এইসব কিছুই চিন্তা করা লাগবে না, ডিরেক্ট আইজেতে ভেঙেই আনসারটা বের করে ফেলতে পারবা। ওকে, এখন আমরা নতুন একটা টপিকে যাব, সেটার নাম হচ্ছে নৌকা ভার্সেস স্রোত। ওকে, নৌকা ভার্সেস স্রোত। নৌকা ভার্সেস স্রোত। তো এই টপিকটা অনেক অনেক জনপ্রিয় একটা টপিক এই চ্যাপ্টারের মধ্যে, এবং পরীক্ষায় রেগুলার এই টপিক থেকে প্রশ্ন আসেই। অ্যাডমিশন বলো, এইচএসসি বলো, কলেজের টার্ম পরীক্ষা বলো, সব জায়গায় এই টপিক থেকে ম্যাথ আসবেই, এটাতে কোনো ধরনের সন্দেহ নেই। নৌকা ভার্সেস স্রোত আসবেই। তবে এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করব ম্যাথ সলভ করার সময়, সেটা হচ্ছে আমাদের লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্য আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, আজকে এটার প্রয়োগ দেখব। গতদিনও প্রয়োগ দেখেছি, আজকে আর কি একটা রিয়েল প্রবলেম যেটা আমাদের পরীক্ষার সময় খুব ফ্রিকোয়েন্টলি আসে, সেটা অ্যাপ্লাই করে দেখব লম্বাংশ উপপাদ্য দিয়ে। আচ্ছা, তো এটা অবশ্যই লম্বাংশ উপপাদ্য দিয়ে করতে হবে। তো কয়েকটা নীতি কথা লিখে রাখা দরকার লম্বাংশ উপপাদ্যের ক্ষেত্রে। যদিও আমরা জানি এটা লম্বাংশ উপপাদ্য, তারপরেও নৌকার ম্যাথের জন্য আলাদাভাবে আমি লিখে দিচ্ছি এটা স্টেপস, মানে কয়েকটা কথা আছে সেগুলো একটু মনে রাখা লাগে আর কি। এভাবে বলবো আমরা যে নৌকার ক্ষেত্রে, নৌকা ভার্সেস স্রোতের ক্ষেত্রে এক্স এক্সিস, অথবা নৌকার ক্ষেত্রে এক্স এক্সিস মানে কিন্তু দৈর্ঘ্য, নৌকার ক্ষেত্রে এক্স এক্সিস মানে হচ্ছে দৈর্ঘ্য। এক্স এক্সিস বরাবর
সরণ এক্স এক্সিস বরাবর বেগের জন্য। এটা আমাদের মাথায় রাখা লাগবে, এটা হবেই। এক্স এক্সিস বরাবর সরণ যাই হবে সেটা শুধুমাত্র এক্স এক্সিস বরাবর তার যে বেগ আছে সেটার জন্য হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে একই রকমভাবে ওয়াই এক্সিস, নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে ওয়াই এক্সিস বলতে আমরা বুঝবো নদীর প্রস্থ অর্থাৎ প্রস্থ বরাবর। তাহলে ওয়াই এক্সিস বরাবর সরণ ওয়াই এক্সিস অথবা প্রস্থ বরাবর বেগের জন্য হবে, এটাও আমাদের মাথায় রাখা লাগবে। তৃতীয় পয়েন্ট হচ্ছে সমস্ত বেগ এক্ষেত্রে সমবেগ থেকে, অর্থাৎ তুমি খেয়াল করে দেখবে ভালো করে যে নদী নৌকার কোনো মেতেই কিন্তু ত্বরণ বলতে কোনো জিনিস নাই, একদম সমবেগেই সবাই চলে। অর্থাৎ এখানে এস ইজ ইকুয়াল টু ভিটি সূত্র আমরা খুব সুন্দর মতো ব্যবহার করতে পারবো। তাহলে সমস্ত বেগ সমবেগ। বেগ লিখে ফেলি, বেগে লিখছি কেন, সমস্ত বেগ সমবেগ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সময় সকল অক্ষ বরাবর সেম। এটা দিয়ে আসলে কি বুঝাচ্ছি সেটা যখন আমরা ম্যাথ করব তখন বুঝে যাবে। সময় সকল অক্ষ বরাবর সেম থাকবে আমাদের। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের 4টা পয়েন্ট। এই 4টা পয়েন্ট আলাদা ভালো করে মুখস্থ রাখবা, আর যদি বুঝে যাও তাহলে তার মুখস্থ রাখার দরকার নেই, এমনিই মনে থাকবে কিছুদিন পরে। সো এই হচ্ছে আমাদের 4টা পয়েন্ট যেগুলো আমাদের নদী নৌকার ম্যাথ সলভ করতে লাগবে। ওকে, তো এখন আমরা একটা সিনারি আঁকবো যেখানে আমাদের নদী নৌকা থাকবে, স্রোত থাকবে। তো এই মনে করো আমাদের নদী যেটার দুই পার সমান্তরাল, এইভাবে দুইটা পার তার সমান্তরাল, দুইটা পার তার। ওকে, নদীর প্রস্থ হচ্ছে মনে করো, কি করলাম এটা, নদীর প্রস্থ হচ্ছে মনে করো ডি। ওকে, নদীর প্রস্থ হচ্ছে ডি, স্রোতের বেগ পি, এবং যে নৌকাটা আমরা চালাবো সেই নৌকার বেগ হচ্ছে কিউ। মনে করো নৌকা আমি চালাচ্ছি এইভাবে, নৌকার বেগ হচ্ছে কিউ আর স্রোতের বেগ হচ্ছে পি। আমি কেন ইচ্ছা করে পি আর কিউ ধরছি, বইয়ের মধ্যে কিন্তু পি আর কিউ না ধরে যেটা করছে বইয়ের মধ্যে ইউ আর ভি ধরছে, বাট আমি পি আর কিউ প্রেফার করি কেন, কারণ আমরা কিন্তু সূত্র শিখেছি পি আর কিউ ধরে। আমরা যে সামান্তরিক সূত্র লিখেছি অথবা আমরা যে সামান্তরিক সূত্রের প্রমাণ করেছি এখানে কিন্তু আমরা ভেক্টরগুলোকে পি আর কিউ ধরে করেছি। তাহলে আমাদের যে সূত্রগুলো আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এই সূত্র, তারপর টেন থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইড বাই সামথিং সামথিং, এই সবগুলো কিন্তু আমরা পি আর কিউ ধরে করে থাকি। তো সেজন্য আমাদের যাতে মাথার উপর প্রেশার কম পড়ে সেই জন্য আমি নৌকার স্রোতের বেগটাও এইভাবে পি আর কিউ দিয়ে বুঝিয়েছি। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন খেয়াল করো, মনে করো আমাদের নৌকাটা স্রোতের সাথে আলফা কোণে আছে, এবং আমি ডেফিনেটলি নৌকা চালানোর মেইন উদ্দেশ্যটাই তো হচ্ছে আমাদের নদী পার করা, তাই না? তো নদী যদি আমি পার করতে চাই, প্রস্থ বরাবর আমার যদি অতিক্রান্ত দূরত্ব হয়ে যায় ডি, তখনই কিন্তু আমি নদী পার করে ফেলছি। খেয়াল করো, আমার নৌকাটা যখন এই জায়গায় আছে, ধরো আমার নৌকা চলতেছে এইভাবে 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 এইভাবে, এট দ্য সেম টাইম সে কি ওয়াই এক্সিস বরাবর আগাচ্ছে না? খেয়াল করবা ভালো করে, সে যে যখন এইভাবে যাচ্ছে সে কিন্তু এট দ্য সেম টাইম ওয়াই এক্সিস বরাবর উপরে উঠছে। তো যখনই তার ওয়াই এক্সিস বরাবর সরণ হয়ে যাবে ডি, তখনই বলবো সে নদী পার করে ফেলছে। অর্থাৎ যখনই তার ওয়াই এক্সিস বরাবর সরণ ডি হয়ে যাবে, অর্থাৎ প্রস্থের সমপরিমাণ হয়ে যাবে, তখনই সে নদী পার করে ফেলছে। সে এইভাবে যাক নাকি সে এইভাবে যাক ম্যাটার করে না, যখনই তার ওয়াই এক্সিস বরাবর সরণ ডি পরিমাণ, তখনই বলবো নদী পার হয়ে গেছে। অর্থাৎ নদী পার করা মানে হচ্ছে ওয়াই এক্সিস বরাবর সরণ ডি, অর্থাৎ নদীর প্রস্থ পরিমাণ। তাহলে এখানে লিখে দিই নদী পার করা। নদী পার করা মানে হচ্ছে ওয়াই এক্সিস বরাবর সরণ হচ্ছে ডি। তাহলে যেহেতু আমরা একটু আগে পয়েন্ট একটা বলছিলাম, কি খেয়াল করবা, যখন আমি বলছি হ্যাঁ এটা তো অবশ্যই, যখন আমি বলছি যে এই যে খেয়াল করো ওয়াই এক্সিস বরাবর সরণ ওয়াই এক্সিস বরাবর বেগের জন্য, তাহলে এখন খেয়াল করে লাগবে আমাদের ওয়াই এক্সিস বরাবর বেগ কি কি আছে, একটু ভালো করে তাকাও।
পি এর কি ওয়াই এক্সিস বরাবর কোনো কন্ট্রিবিউশন আছে? নাই, কারণ পি হচ্ছে 100% এক্স এক্সিস বরাবর, আর যে 100% এক্স এক্সিস বরাবর তার কিন্তু ওয়াই এক্সিস বরাবর কোনো উপাংশ নাই। আর উপাংশের সূত্রে যাও, পি কজ 90 ডিগ্রি আসবে। তাইলে ওয়াই এক্সিস বরাবর উপাংশ শুধুমাত্র নৌকার বেগেরই থাকবে, যেটা আমি মাত্র আঁকলাম এটা। ওকে, এটাকে আমরা বলবো কি, যদি এটা আলফা হয়, আমার সূত্র কিন্তু জানা থাকা দরকার। এই কোণটা কি হবে? 90 মাইনাস আলফা, অর্থাৎ সূত্র হবে নৌকার বেগের ওয়াই এক্সিস বরাবর উপাংশ হচ্ছে কিউ কজ 90 মাইনাস আলফা, অর্থাৎ এটা হয়ে যাবে কিউ সাইন আলফা। অর্থাৎ, এবং খেয়াল করো, স্রোতের বেগের কিন্তু ওয়াই এক্সিস বরাবর কোনো উপাংশ নেই, এটা হবে পি কজ 90 অর্থাৎ 0। তাহলে আমাদের একমাত্র ওয়াই এক্সিস বরাবর ভেলোসিটি অর্থাৎ ভি ওয়াই হচ্ছে কিউ সাইন আলফা, এটাই কিন্তু একমাত্র বেগ ওয়াই এক্সিস বরাবর। অর্থাৎ তাহলে খেয়াল করো, তাহলে ওয়াই এক্সিস বরাবর আমরা বেগ লিখে দিতে পারি, ওয়াই এক্সিস বরাবর বেগ, যেটাকে আমরা ভি ওয়াই লিখে দিতে পারি, সেটার নাম হচ্ছে বা মান হচ্ছে কিউ সাইন আলফা, যেখানে কিউ হচ্ছে নৌকার বেগ আর আলফা হচ্ছে স্রোতের বেগের সাথে নৌকার বেগের উৎপন্ন কোণ। তো এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস বরাবর বেগ, যেটা সমবেগ, বলছি তো সমস্ত বেগ সমবেগ হবে। এবং আমার সরণ কতটুকু? সরণ হচ্ছে ওয়াই এক্সিস বরাবর ডি পরিমাণ। তাহলে আমরা বলতে পারি না এখান থেকে যে সময় কতটুকু লাগবে, আমরা তো জানি সূত্র এস ইজ ইকুয়াল টু ভিটি। যেহেতু সমবেগ আমরা বলতে পারি, যেহেতু সমবেগ আমরা বলতে পারি সরণ ইকুয়াল টু বেগ ইন্টু সময়। তো যেখানে আমরা টি সমান বলতে পারি কি, টি সমান বলতে পারি ডি ডিভাইডেড বাই ভি ওয়াই, অর্থাৎ প্রস্থ ডিভাইড বাই ভি ওয়াই মানে কি, কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা। এই যে সূত্রটা, এই যে টি সমান ডি ডিভাইডেড বাই কিউ সাইন আলফা, আলাদা করে আবার লিখে দিচ্ছি, খেয়াল করবা। এই যে টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই কিউ সাইন আলফা, এই সূত্র কিন্তু নদী নৌকার সমস্ত মেতে নৌকার নদী পার করার সময়, ঠিক আছে? এটা সমস্ত মেতে নদী নৌকার যত প্রশ্ন এখন তোমার আসুক, সমস্ত মেতে এটা মুখস্থ বসাতে পারো। এটা হচ্ছে নদী পার করতে প্রয়োজনীয় সময়, এটা হচ্ছে নদী পার করতে, এটা হচ্ছে নদী পার করতে প্রয়োজনীয় সময় সমস্ত ক্ষেত্রে। এখানে কিছু স্পেশাল কেস আছে, স্পেশাল কেসটা কি খেয়াল করবা ভালো করে। স্পেশাল কেসটা হচ্ছে এমন কিছু সিচুয়েশন আসতে পারে, পরীক্ষা বলতে পারে যে মিনিমাম কত সময় লাগবে অথবা ম্যাক্সিমাম কত সময় লাগবে, কিভাবে গেলে সে সবচেয়ে কম সময় নদী পার করবে। খেয়াল করো, সময়টা যেহেতু একটা ভগ্নাংশের রাশিমালা আসছে, তাহলে বোঝাই যাচ্ছে এটার মান ম্যাক্সিমাম হবে কখন, এটার মান ম্যাক্সিমাম হবে যদি নিচে মিনিমাম থাকে, আর এটার মান মিনিমাম হবে কখন, যদি নিচে ম্যাক্সিমাম থাকে। কারণ নদীর প্রস্থতা আমি চেঞ্জ করতে পারছি না, সো এটার সাথে আমার কোনো লেনাদেনা নাই। নদীর নৌকার বেগও আমার চেঞ্জ করার কোনো সুযোগ নেই। আমি একটা জিনিসই চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে আমাদের আলফা। ওকে, তাহলে আলফা যদি এমনভাবে থাকে যাতে সাইন আলফার ভ্যালু ম্যাক্সিমাম আসে, সেই ক্ষেত্রে কিন্তু টি এর মানটা মিনিমাম আসবে। অর্থাৎ সাইন আলফার ভ্যালু ম্যাক্সিমাম কত? 1, তাই না? যখন সে 90 ডিগ্রিতে থাকে তখন হচ্ছে 1, তাহলে তখন আমাদের সময়টা মিনিমাম আসবে। হর ম্যাক্সিমাম হলে আনসার মিনিমাম হয়। আচ্ছা, তো ডি ডিভাইডেড বাই কিউ, কজ সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে তো আলফা সমান 90 ডিগ্রি, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের মিনিমাম টাইম। এই হচ্ছে সবচেয়ে কম সময় যে সময় নৌকাটা নদী পার করতে পারে। অর্থাৎ আমরা বলতে পারি নৌকা যদি সোজাসুজি যাত্রা করে দেয়, অর্থাৎ আমার মনে করো স্রোত হচ্ছে এভাবে আছে, সে কোনো দিকে না তাকিয়ে সোজা যাত্রা করা শুরু করলো নৌকাটা, সেক্ষেত্রে সে সবচেয়ে কম সময় নদী পার করবে। এটাই হচ্ছে আমাদের আইডিয়াল কেস। যদি আমাদের উদ্দেশ্য থাকে কোনো মতে নদী পার করা, সেক্ষেত্রে আমি সোজা যাত্রা করবো, আমি সবচেয়ে কম সময় নদী পার করে ফেলতে পারবো। এটা কিন্তু আমাদের একটা থিওরি হিসেবে বা প্র্যাকটিক্যাল নলেজ হিসেবে মনে রাখা দরকার। যদি বাই এনি চান্স জীবনে কোনোদিন নৌকা চালাতে হয় আর ধরো নদী পার করার ইচ্ছা হয়, কম সময় পার করতে চাই, আমরা কি করব, আমরা নৌকাকে সোজা চালানো শুরু করব, তাই আমরা সবচেয়ে কম সময়ে নদী পার করে ফেলতে পারবো। ওকে, আশা করি এতটুকু বুঝতে পেরেছি সবাই। এই যে টি মিনিমাম হচ্ছে এটা, তাহলে এটার মানে হচ্ছে সোজাসুজি যাত্রা শুরু করব। সোজাসুজি যাত্রা করব, সেক্ষেত্রে আমরা সবচেয়ে কম সময় নদী পার করব। এখন আরেকটা স্পেশাল কেস আছে এখানে, বাই এনি চান্স যদি আমাদের আলফার ভ্যালু 0 ডিগ্রি হয় অথবা 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রে কি হবে? অসংজ্ঞায়িত না বলে আমরা দেখি আসলে কাহিনী কি। খেয়াল করো, আমি যদি বলি যে আলফা সমান 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, ওকে, আমি যদি বলি আলফা সমান 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, সেক্ষেত্রে আসলে কি হয় দেখো, টি সমান আসবে ডি ডিভাইডেড বাই কিউ সাইন। দেখো
সাইনের ভিতরে 0 ডিগ্রি থাকুক অথবা 180 ডিগ্রি থাকুক, আনসার কিন্তু কি আসবে? 0ই আসবে। তাহলে আমাদের যদি নিচে 0 থাকে, উপরে কি আসলে ম্যাটার করে না, আমাদের আনসারটা কি আসবে? ইনফাইনাইট। এই ইনফাইনাইটের মানে কি? এই ইনফাইনাইটের মানে কিন্তু ইনফাইনাইটই। কারণ দেখো, তুমি যদি 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে নৌকা চালানো শুরু করো, এটার বাংলা কথা হচ্ছে তোমার পক্ষে জীবনেও নদী পার করা সম্ভব না। এটাই কিন্তু এই কথার মানে। সময় অসীম মানে কি? তুমি জীবনে নদী পার করতে পারবে না, করতে পারবে না। কারণ একটু ভালো করে কমন সেন্স খাটাও। তুমি যদি নৌকাকে চালাওই এইভাবে, অথবা তুমি যদি নৌকাকে চালাওই এইভাবে, তাইলে স্রোত তো তোমাকে কোনো ধরনের সাহায্য করছে না নদী পার করতে। তোমার নৌকা এখন চলতেছে স্রোতের সমান্তরালে, উপরের দিকে ঠেলবে কে তোমারে? কেউ নাই তো, তুমি কেমন নদী পার করবা? তো যেভাবেই চিন্তা করতে পারো তোমার ব্যাপার, সেটা ম্যাথমেটিক্যালি ইনফিনিট, মানে হচ্ছে জীবনে নদী পার করতে পারবে না। ওকে, এই জিনিসটা মাথায় রাখবা। যদি কোন 0 ডিগ্রি হয় অথবা 180 ডিগ্রি হয়, কখনোই নদী পার করা সম্ভব না। আচ্ছা, ওকে, ভেরি গুড। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছো সময় কিভাবে সবচেয়ে কম লাগে, কিভাবে কখন এসে নদী পার করতে পারে। মানে তার যদি জীবনে আর মানে জীবনটা যদি তার নদী দিয়ে কাটানোর শখ থাকে, তাহলে সে এইভাবে নৌকা চালাবে আর কি, স্রোতের সমান্তরালে। আচ্ছা, ওকে, সো আমরা পরের অংশে চলে যাই। এটা গেল মাত্র আমাদের নদী পার করা, জাস্ট আমরা নদী পার করা দেখলাম। এখন আমরা স্পেশালি নদী পার করব, যে আমি এক্স্যাক্টলি ঠিক অপোজিট পয়েন্টে পৌঁছাতে চাই। আমি যে পয়েন্ট থেকে স্টার্ট করব এক্স্যাক্টলি ঠিক তার অপোজিট পয়েন্টে পৌঁছাতে চাই। সেই ক্ষেত্রে কাহিনী কি হবে? তাই লিখে দিই টাইটেলটা এইভাবে এখানে, ঠিক বিপরীত বিন্দুতে, খালি অতিরিক্ত মোটা হয়ে গেছে, পৌঁছানো। এটা আমরা এখন চাচ্ছি যে যে পয়েন্ট থেকে স্টার্ট করব এক্স্যাক্টলি তার বিপরীত বিন্দুতে পৌঁছাবো। ওকে, এখন আবার নৌকা আঁকলাম, নদী আঁকলাম। এখন মনে করো আমি স্টার্ট করছি পয়েন্ট এ থেকে, আমি স্টার্ট করলাম পয়েন্ট এ থেকে। ওকে, তাহলে আমি যদি পয়েন্ট এ থেকে স্টার্ট করি, তো আমার পয়েন্ট এর ঠিক বিপরীত পয়েন্ট কোনটা? লম্বভাবে ঠিক বিপরীত পয়েন্টটা কোনটা? কিন্তু লম্ব আমার এখানে আছে, এই যে এটা না, এই যে এই বরাবর। আমি চাচ্ছি এক্স্যাক্টলি যাতে আমি বি পয়েন্টে এসে পৌঁছে যাই, আমি চাচ্ছি এটা। তো স্রোতের বেগ তো আমাকে প্রশ্নে বলে দেওয়া থাকবে, সেটা ওয়েট 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 স্রোতের বেগ তো আমাকে প্রশ্নে বলে দেওয়া থাকবে পি, এটা হচ্ছে পি স্রোতের বেগ। এখন তুমি চিন্তা করো, তুমি যদি ঠিক বিপরীত বিন্দু বিতে পৌঁছাতে চাও, তুমি যদি যাত্রা করো এদিকে, তোমার ভেক্টরের কমন সেন্স তো আছে, কিউ এরও তো একটা মান আছে, পি এরও তো একটা মান আছে। পি তো সামান্য হলেও তাকে ধাক্কাবে, ধাক্কায় তো তাকে এদিকে নিয়ে যাবে। তাহলে তুমি কখনোই এক্স্যাক্টলি বি এর দিকে এম করে যাত্রা করলে এক্স্যাক্টলি বি পয়েন্টে পৌঁছাতে পারবা না, কারণ স্রোতের সামান্য হলেও ডান দিকে একটা উপাংশ আছে। সো এই ডান দিকের উপাংশের জন্য তোমার নৌকা সামান্য হলেও ডান দিকে চলে যাবে, এটা হচ্ছে কথা। তো তুমি ওই স্রোতের বেগের যে ওই যে ঝামেলা, ওইটা তুমি কভার করতে চাচ্ছ। কিভাবে করবা? তুমি এখন একটু উল্টা করে যাত্রা করে ফেলবা। তুমি যাত্রা করবে এইদিকে, তুমি এদিকে যদি যাত্রা করে, তাহলে কি হবে খেয়াল করো, স্রোত তোমাকে ডান দিকের উপাংশের জন্য এদিকে ঠেলবে, কারণ স্রোত তো কন্টিনিউয়াসলি এদিকেই যাচ্ছে। তো তুমি যাচ্ছ এদিকে, স্রোত তোমাকে ঠেলবে এদিকে। তো কন্টিনিউয়াসলি তুমি যদি এইভাবে ঠেলে, তোমার এই যে বি পয়েন্ট এখানে আসার একটা সুযোগ তৈরি হয়ে যায়। তুমি যদি এদিকে যাত্রা করো, জীবনেও তোমার পক্ষে, তুমি যদি এইভাবে যাত্রা করে ফেলো, তোমার পক্ষে কখনো এই পয়েন্টে পৌঁছা সম্ভব না। আর তুমি যদি এদিকে যাত্রা করো, তুমি তো আরো ওইদিকে চলে যাবে। তো আমরা কি করবো, আমরা একটু সরে যাত্রা শুরু করবো, একটু বেঁকে উল্টা দিক থেকে যাত্রা শুরু করবো। দেখে এটা এটা কমন সেন্স থেকে আমরা বুঝতে পারি আসলে। এতটুকু কমন সেন্স আশা করি তোমাদের সবারই আছে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, ওকে, তাহলে আমরা যাত্রা করব, বলে দিই। আচ্ছা, তাহলে আমরা যাত্রা করবো এইদিকে। খালি চেঞ্জ করে ফেলি, ওয়েট। আমি যাত্রা করব এইভাবে। ধরো এটা হচ্ছে স্রোতের বেগ পি, আর এটা হচ্ছে নৌকার বেগ কিউ, এবং কোনটা হচ্ছে আলফা। এবং একটা জিনিস শিওর, আমি যেহেতু পৌঁছাবো বি পয়েন্টে, আমার টার্গেট তো বি পয়েন্টে পৌঁছানো, তাহলে আমার লব্ধি সরণটা কত? লব্ধি সরণটা কি আমার আসলে এটা না? এটা হচ্ছে আমাদের লব্ধি সরণ। তাহলে আমাদের লব্ধি বেগটা আসলে এইদিকেই থাকবে। তো লব্ধি বেগ যদি এদিকে থাকে, এটা যদি আমাদের লব্ধি বেগ হয়, লাল কালি দিয়ে বুঝাই দিই, এটা হচ্ছে আমাদের লব্ধি বেগ। আমাদের লব্ধি বেগ যদি এটা হয়, তাহলে লব্ধি বেগের কোণ পি এর সাথে কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাই না? আচ্ছা, লব্ধি বেগের কোণ যদি পি এর সাথে 90 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারি এখানে যে
1090 সমান কিউ সাইন আলফা সমান হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। আমাদের ওই মুখস্থ সূত্রটা আর কি, 1090 সমান তো 1/0, আমি যদি আড়াআড়ি গুণ করি আমাদের থাকবে পি প্লাস কিউ কজ আলফা সমান 0। এখান থেকে বলা যায় কজ আলফা সমান মাইনাস পি ওভার কিউ, অর্থাৎ আমার যদি আলফার ভ্যালু কজ ইনভার্স মাইনাস পি ওভার কিউ হয়, সেক্ষেত্রে আমি ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারবো, এক্স্যাক্টলি অপোজিট পয়েন্টে আমরা পৌঁছাতে পারবো। এটা হচ্ছে আমাদের সূত্র। ওকে, এটা হচ্ছে আমাদের সূত্র, এক্স্যাক্টলি বিপরীত পয়েন্টে পৌঁছানোর সূত্র। তো এক্স্যাক্টলি বিপরীত পয়েন্টে পৌঁছানোর জন্য আমাদের কিছু শর্ত মেনে চলা লাগবে। এক্ষেত্রে যেহেতু দেখা যাচ্ছে এটা একটা কজের ফাংশন, কজ ইনভার্স সামথিং বাই সামথিং, আমাদের জানা থাকা দরকার যে কজ আলফার একটা রেঞ্জ আছে। রেঞ্জের কনসেপ্ট আশা করি তোমরা সবাই পারো। কজ আলফার রেঞ্জটা কি -1 থেকে +1 পর্যন্ত। কজ আলফার রেঞ্জ হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত। এখন খেয়াল করো, বাই এনি চান্স যদি আমাদের পি এবং কিউ এর মধ্যে সম্পর্কটা এমন হয় যে পি ইজ গ্রেটার দেন কিউ, তাহলে কিন্তু খেয়াল করো -p ডিভাইড বাই কিউ এটা কিন্তু গ্রেটার দেন -1 হয়ে যায়, যেটা কিন্তু এই রেঞ্জকে অতিক্রম করে ফেলে। তো সেক্ষেত্রে আমরা বলতে হবে আমাদেরকে যে স্রোতের বেগের মান কখনোই নৌকার বেগের বড় হতে পারবে না। বাট প্রশ্ন হচ্ছে সমান হলে কি কোনো প্রবলেম আছে? সমান হলে কিন্তু প্রবলেমটা ওইভাবে দেখা যায় না, ম্যাথমেটিক্যালি প্রবলেমটা দেখা যায় না। কেন? খেয়াল করো, পি আর কিউ যদি সমান হয়ে যায় তাহলে আনসারটা কি ইকুয়াল টু -1। সেক্ষেত্রে কিন্তু সেই রেঞ্জকে অতিক্রম করে নাই, রেঞ্জের ভিতরেই সে আছে, এই যে -1। পি আর কিউ যদি সমান হয়, পি আর কিউ কাটা -1। তো আমরা বলতে পারি যে পি মাস্ট বি ক্যান নট বি গ্রেটার দেন কিউ। ওকে, আমরা কোন জিনিসটাকে অ্যালাউ করে ফেললাম? এই অ্যানালাইসিসের মাধ্যমে আমি অ্যালাউ করে ফেললাম যে পি আর কিউ সমান হতে পারে, কোনো সমস্যা নেই। পি লেস দেন কিউ হতে পারে, তাতেও কোনো সমস্যা নেই। পি লেস দেন কিউ হলে তো আরও ভালো, আনসার লেস দেন 1 সেটা তো অবশ্যই আমাদের রেঞ্জের মধ্যে থাকবে। বাট পি ইকুয়াল টু কিউ হলে কি হয়, আনসার 1 সেটা রেঞ্জের মধ্যে থাকে, -1 যেটা সেটা রেঞ্জের মধ্যে থাকে। বাট প্রবলেম হচ্ছে পি যদি কিউ এর সমান হয়, একটু খেয়াল করে দেখো তো, আমাদের যে সূত্র ছিল একটু আগে, পি কিউ এর সমান হলে ঝামেলাটা কোন জায়গায়? আমরা কিন্তু একটাকে পড়ছিলাম, আমি যদি যাত্রা করি ওয়েট ফর এ ওয়াইল, এই যে এখানে তাকাও, পি যদি কিউ এর সমান হয় তাহলে আলফা সমান কি আসে? কজ ইনভার্স আলফা সমান আসবে কজ ইনভার্স পি আর কিউ তো সমান, তো তাহলে আনসার আসবে -1। আনসার কত আসে তাহলে? 180 ডিগ্রি। একটু আগে পড়ছিলাম, মনে আছে যে 180 ডিগ্রি অথবা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি নৌকা চালাই, আমার পক্ষে নদী পার করাই সম্ভব না। যেখানে নদী পার করাই সম্ভব না, সেখানে অপোজিট পয়েন্টে পৌঁছানোর প্রশ্ন কেন আসবে? এটা তো ইললজিক্যাল। সেজন্য আমরা পি ইকুয়াল টু কিউ এটাকেও হিসাবে রাখবো না, এটাও যাবে, এটাও বাদ যাবে। অর্থাৎ আমাদের শর্ত হচ্ছে ঠিক বিপরীত বিন্দুতে নদী পার করার যদি আমার শখ থাকে, তাহলে আমাদের অবশ্যই এটা মাথায় রাখা লাগবে, স্রোতের ভ্যালু বা স্রোতের বেগের মান সবসময় নৌকার বেগের মানের যে ছোট হওয়া লাগবে, সমান হলেও চলবে না। ওকে, এটা মাথায় রাখা লাগবে সবার, এটা হচ্ছে শর্ত। এটা ঠিক অপোজিট পয়েন্টে পৌঁছানোর জন্য আমাদের শর্ত হচ্ছে কি? শর্ত একটাই, সেটা হচ্ছে পি মাস্ট বি লেস দেন কিউ, স্রোতের বেগ নৌকার বেগের চেয়ে ছোট হওয়া লাগবে। তোমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছো? আশা করি এই পর্যন্ত সবার বুঝতে কোনো সমস্যা নেই। ঠিক বিপরীত বিন্দুতে আমরা পৌঁছে গেলাম। আরেকটা প্রশ্ন বাকি থাকে যে বিপরীত বিন্দুতে যখন আমরা পৌঁছাবো, তখন এই যে লব্ধি বেগটা, এটার মান কত হবে? লব্ধি বেগের মান তো আমরা জানি, লব্ধি বেগটা কি আসলে? লব্ধি বেগ হচ্ছে √(p² + q² + 2pq cos আলফা। মানগুলো বসায় দাও, p² + q² + 2pq। মনে আছে cos আলফা সমান কি আসছিল? এই যে দেখো, cos আলফা সমান -p/q, তাহলে বসায় দাও -p/q। খেয়াল করো, p q q কাটা যায়, আর p আর p গুণ করলে তো p², মাইনাস তো একটা আছে, তাহলে -2p², তাহলে এখানে আসবে p² + q² - 2p²। তাহলে আমাদের আনসারটা কি আসছে? আনসারটা আসছে q² - p², যেটা হচ্ছে r। এটা হচ্ছে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানোর জন্য আমার লব্ধি বেগের মান। যদি পরীক্ষায় প্রশ্ন করে, এমসিকিউতে এরকম যদি প্রশ্ন আসে, ডিরেক্ট মুখস্থ বসায় দিতে পারো, যদি সূত্র মুখস্থ থাকে তোমার, বাই দ্য ওয়ে, যে আর হচ্ছে তোমার √(q² - p²। কার থেকে কারে মাইনাস করবো বলার দরকার নেই, একটার স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ। অবশ্যই তুমি বড়টা থেকে ছোটটা দিতে বিয়োগ করবা, এটা তো কমন সেন্স। ছোটটা থেকে বড়টা বিয়োগ করলে তো আনসার নেগেটিভ হয়ে যাবে, যেটা তো ইললজিক্যাল। সো এটা এমনি মনে থাকবে তোমার, যে একটার স্কোয়ার থেকে আরেকটার স্কোয়ার বিয়োগ দিলে আমরা ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানোর লব্ধি বেগটা পেয়ে যাব। আর কোণেরটা তো মনেই আছে, cos ইনভার্স -p/q। ওকে, যেখানে স্রোতের বেগটা p এবং নৌকার বেগটা হচ্ছে q।
আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নেই, সবাই সবকিছু ঠিকমতো বুঝতে পেরেছ। ওকে, বাট পার্টিসিপেন্ট কেন গায়েব হয়ে গেল বুঝলাম না। আচ্ছা, ওকে, এই গেল আমার ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানোর ক্ষেত্রে। ওকে, এখন লাস্ট টপিক, নদী নৌকার ম্যাথে লাস্ট টপিক এখন এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর সরণ। দৈর্ঘ্য বরাবর, অর্থাৎ আমি যে নদী পার করব সেক্ষেত্রে একটা কেস তো আছে যেখানে আমি এ পয়েন্ট থেকে স্টার্ট করলে ঠিক তার বিপরীত বিন্দু বিতে পৌঁছাচ্ছি, বাট বাকি সবগুলো কেসিতে আমি হয় এদিকে চলে যাচ্ছি, না হয় আমি এদিকে চলে যাচ্ছি, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো এই যে আমি এদিকে চলে যাচ্ছি, এই ক্ষেত্রে আমি একটা দৈর্ঘ্য বরাবর একটা দূরত্ব অতিক্রম করছি না, এই যে এইটা অথবা এটা, যেটাই করি এই যে দৈর্ঘ্য বরাবর আমার সরণ সেটাই আমরা এখানে বের করব। এবং এটা মাথায় রাখা দরকার, দৈর্ঘ্য বরাবর যখন আমরা সরণ নিব তখন আমার কোন এক্সিস বরাবর বেগ নিয়ে কাজ করা লাগবে, এক্স এক্সিস বরাবর বেগ নিয়ে কাজ করা লাগবে, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর যে বেগগুলো থাকবে সেগুলো নিয়ে আমাদের কাজ করা লাগবে। ওকে, আমি চিত্রটা একটু রিড্র করি। কি ব্যাপার, মুছে না কেন? একটু ওয়েট করো। ওকে, এটা হচ্ছে মনে করো আমার পয়েন্ট যেখান থেকে আমি যাত্রা করব, এটা হচ্ছে স্রোতের বেগ পি, আর নৌকা মনে করে যাত্রা করলাম আমরা এইভাবে কিউ বেগে স্রোতের সাথে আলফা করে। তো এই যে আমি কিউ বেগে যাত্রা করলাম, আমি তো ডেফিনেটলি লব্ধি বরাবর এইভাবে কোনো একটা জায়গায় চলে যাব। এই যে আমি অনুভূমিক বরাবর একটা দূরত্ব অতিক্রম করলাম, আমি এর ঠিক বিপরীত বিন্দু হচ্ছে আমাদের সাপেক্ষ, সবসময় মাথায় রাখবা এর ঠিক ঠিক বিপরীত বিন্দুটা হচ্ছে আমাদের সাপেক্ষ। তাহলে এই যে বি পয়েন্ট, এই বি পয়েন্ট থেকে যে একটা সার্টেন ডিস্টেন্স আমি সি পয়েন্টে চলে গেলাম, এই যে বিসি ডিস্টেন্স, এই বিসি ডিস্টেন্সটা আমাকে বের করতে বলা হচ্ছে যে দৈর্ঘ্য বরাবর সরণটা আসলে কতটুকু। খেয়াল করো, যখন আমাকে বলছে দৈর্ঘ্য বরাবর সরণ তখন আমাদের বেগ নেওয়া লাগবে দৈর্ঘ্য বরাবর বা এক্স এক্সিস বরাবর। এখন দেখো এক্স এক্সিস বরাবর আমাদের কাছে কি কি বেগ আছে, স্রোত তো 100% এক্স এক্সিস বরাবর আছে, তাই আমি লিখে ফেলি এখানে ভি এক্স ইকুয়াল টু পি এক্স প্লাস কিউ এক্স। লম্বাংশ উপপাদ্য তো, সো স্রোতের আমাদের এক্স এক্সিস বরাবর আমরা কি কি বেগ পাচ্ছি, এক্স এক্সিস বরাবর আমরা বেগ পাচ্ছি স্রোতের বেগ এক্স এক্সিস বরাবর প্লাস নৌকার বেগ এক্স এক্সিস বরাবর। নৌকার এক্স এক্সিস বরাবর যা আছে এবং স্রোতের এক্স এক্সিস বরাবর যা আছে দুইটা মিলেই তো নৌকা পাচ্ছে, তাই না? নৌকা কিন্তু নিজেরটাও পাচ্ছে এক্স এক্সিস বরাবর এবং স্রোতও তো তাকে ধাক্কাচ্ছে এক্স এক্সিস বরাবর, এই যে এইদিকে সেটা তো সে পাচ্ছে। খেয়াল করো, স্রোত কিন্তু 100% এক্স এক্সিস বরাবর, তাহলে এখানে পি কস 0 ডিগ্রি আসছে। আর নৌকার এক্স এক্সিস বরাবর উপাংশ কত, ওয়েট, কিউ কজ আলফা। ভালো করে তাকালেই বুঝতে পারবা কিভাবে কিউ কজ আলফা হয়েছে। ওকে, তো আমি পাচ্ছি এখানে পি প্লাস কিউ কজ আলফা, এটা হচ্ছে এক্স এক্সিস বরাবর আমাদের প্রাপ্ত বেগ। এই এক্স এক্সিস বরাবর প্রাপ্ত বেগ দিয়ে কিন্তু সে নদী পার করবে। খেয়াল করো, একটা পয়েন্ট কিন্তু বলছিলাম যে সময়টা দুই এক্সিস বরাবরই কমন থাকে, মানে কি যতক্ষণ আমি নদী পার করছি ততক্ষণই কিন্তু আমি এক্স এক্সিস বরাবর দূরত্ব অতিক্রম করবো। এমন হবে না যে আমি নদী পার করে ফেলছি আমি স্টিল ডান দিকে যাচ্ছি, এমন হবে না। যখনই নৌকাটা ঘাটে পৌঁছায় যায় তখন কিন্তু স্যার তার এক্স এক্সিস বরাবর যাত্রা বন্ধ, তার ওয়াই এক্সিস বরাবর যাত্রা বন্ধ, অর্থাৎ এই জিনিসটা কিন্তু একসাথে ঘটে। যখনই সে নদী পার করে ফেলছে তখনই তার ডান দিকে যাত্রাও বন্ধ, অর্থাৎ এক্স এক্সিস বরাবর যাত্রা বন্ধ। অর্থাৎ যতক্ষণ সময় নিয়ে সে নদী পার করবে ততক্ষণ সময়ই সেই এক্স এক্সিস বরাবর বা দৈর্ঘ্য বরাবর যা যাওয়ার যাবে। আচ্ছা, তাই আমি লিখে দিই এখানে এক্স অর্থাৎ বিসি আর কি, এখানে এক্স সমান লিখতে পারি আমরা বেগ ইন্টু সময়, তাহলে ভি এক্স ইন্টু সময়টা কি, নদী পার করতে প্রয়োজনীয় সময়টা কি ছিল, ডি ডিভাইডেড বাই কি কিউ সাইন আলফা। ঠিক আছে, তো এক্স সমান কি আসবে আমাদের, ভি এক্স তো বললাম, ভি এক্স হচ্ছে আমাদের পি প্লাস কিউ কজ আলফা ইন্টু ডি ডিভাইডেড বাই কিউ সাইন আলফা। এই হচ্ছে আমার দৈর্ঘ্য বরাবর সরণ। এই হচ্ছে ওভারঅল তোমাদের নদী নৌকার ম্যাথের সমস্ত সূত্র। তোমরা যদি এই অংশটা আমি এতক্ষণ পর্যন্ত যা যা পড়েছি নদী নৌকার ম্যাথের, এইগুলো যদি ভালো মতো পড়ে থাকো, নদী নৌকার ম্যাথের কোনো প্রবলেমই তোমাদের আটকানোর কথা না, মানে অ্যাটলিস্ট বিগিনিং অ্যান্ড ইন্টারমিডিয়েট লেভেলের কোনো ম্যাথই তোমাদের আটকানোর কথা না। এইচএসসি লেভেলের যে কোনো প্রবলেম এখন দেখতে পারো, দেখবা যে সবগুলোই পারছো যদি তোমরা সূত্রটা ঠিকমতো অ্যাপ্লাই করতে পারো। ওকে, আমি আশা করি তোমরা যা যা বুঝেছি বুঝতে পেরেছো। এই হচ্ছে আমাদের নদী নৌকার ম্যাথের সূত্র, সবগুলো পড়াই দিলাম আজকে। ওকে, তাহলে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই আমি। হোমওয়ার্ক হচ্ছে এখন দিয়ে দিচ্ছি অসীম কুমার সাহা বা সিংহ যে কোনো একটা, এই নামটা মনে থাকে না, অসীম কুমার থেকে
ম্যাথের যে গতিবিদ্যা আছে, ম্যাথের গতিবিদ্যা থেকে চ্যাপ্টার 9, যেটা গতিবিদ্যা চ্যাপ্টার 9 থেকে এ এবং বি, এই পুরোটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এখানে তোমরা আপেক্ষিক বেগের ম্যাথও পাবা, বৃষ্টি ভার্সেস ছাতার ম্যাথও পাবা, নদী নৌকার ম্যাথও পাবা। এবং যে ম্যাথগুলো ইগনোর করবা সেটা অবশ্যই বলে দিচ্ছি, যে ম্যাথগুলোতে কোনো ধরনের নিউমেরিক্যাল আনসার নাই সেগুলো ইগনোর করবে। যেমন ধরো বললো যে প্রমাণ করো 1/t1 + 1/t2 + 1/t3 = 3 ডিভাইডেড বাই সামথিং সামথিং সামথিং, এরকম। যেখানে প্রমাণ করতে বলবে, প্রমাণ রিলেটেড যত ম্যাথ আছে সেগুলো স্কিপ করবা, এগুলো করার দরকার নেই। যে ম্যাথগুলোতে আনসার চায়, অর্থাৎ উত্তরমালায় যে প্রশ্নগুলোর আনসার আছে, মানে যে প্রশ্নগুলোর আনসার তোমার উত্তরমালায় আছে সেগুলো তুমি আনসার করবা। উত্তরমালায় যেগুলোর আনসার আছে শুধুমাত্র সেগুলা, ওকে? এটা মাথায় রাখবা। প্রমাণ রিলেটেড কিছু করা লাগবে না, প্রমাণ টাইপ বাদ। এটা তোমরা যখন ম্যাথ করবা, ম্যাথের স্যারের কাছে, তখন এগুলো করবা। আর আমার এইগুলোর জন্য তোমার শুধুমাত্র উত্তরমালায় যে ম্যাথগুলোর আনসার আছে সেগুলো করবা। উদাহরণ এবং এক্সারসাইজ দুইটাই, এক্সাম্পল প্লাস এক্সারসাইজ দুইটাই করা লাগবে। এটা তোমাদের হোমওয়ার্ক। নেক্সট ক্লাস হচ্ছে পরশুদিন, এর ভিতরে করে ফেলবা চ্যাপ্টার 9 এ এবং বি, অসীম কুমার সাহা থেকে। আর কেতাবুদ্দিনে মনে হয় এগুলাকে 1-2 বলে, যেভাবেই তোমরা বুঝবা। তো বৃষ্টির ম্যাথ, আপেক্ষিক বেগ, নদী নৌকার ম্যাথ দেখবা আলাদাভাবে দেয়া আছে এগুলো, ওই দুইটা চ্যাপ্টারের মধ্যে এগুলো তোমাদের পড়া থাকবে। সো আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করে ফেলি। আশা করি যা যা পড়াইছি বুঝছো। যদি কিছু না বুঝে থাকো তাহলে আমাকে ইনবক্সে নক করতে পারো, আমি আবার ট্রাই করবো বুঝাই দিতে। আর এই তো শেষ। নেক্সট ক্লাস পরশুদিন ইনশাল্লাহ 4:30টায় টাইম থাকবে। আর আশা করি এখানে যারা আছে সবাই মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছে, তো ওখানেই তো সব আপডেটগুলো দেওয়া থাকবে। আর ক্লাসের রেকর্ডগুলো আমি লিঙ্ক দিয়ে দিব গ্রুপের মধ্যে। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।